আচ্ছা, আমি একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারছি না। আপনার কিভাবে মনে হচ্ছে যে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব, আর আপনার সাথে কথা বলাই তো আমার অনর্থক লাগছে। না জানেমান, আজ আমি তোমাকে কোথাও যেতে দেব না। প্রতিদিন সকাল হলেই তুমি এখান থেকে চলে যাও, আর তারপর আমাকে একা একা থাকতে হয়। আমার আর ভালো লাগে না। তুমি আজ থেকে ফাইনালি আমার সঙ্গে থেকে যাও। কথাটা বলা শেষ হলো না, কিন্তু নীলের মুখের উপর পানির ছাপটা পড়তে দেরি হলো না। চোখে পানি পড়তেই সে লাফ মেরে বিছানা থেকে উঠে বসে আর বলতে থাকে, কি ব্যাপার আম্মু, তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? প্রতিদিন সকালবেলা এসে আবার এত সুন্দর রোমান্টিক একটা স্বপ্নের 12টা বাজিয়ে দাও। তুমি আমার মা নাকি সৎ মা, আমি সেটাই বুঝতে পারি না। একদম ঝাড়ু দিয়ে পেটাবো তোকে। এখন সকাল কয়টা বাজে দেখেছিস? অফিসে যাবি কখন? নিজে অফিসে যেতে পারিস দেরি করে, কিন্তু অফিসের কোনো স্টাফ যদি 1 মিনিট লেট করে তাহলে তাদের বেতন কেটে রাখিস। হ্যাঁ, সেটা তো আমি করবই, কারণ সারাদিন রাত পরিশ্রম করে আমি আমার অফিসটাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছি, আর এত বড় একটা অফিসের মালিক হয়েছি, তো এখন আমার বিশ্রাম করা প্রয়োজন, আর আমার স্টাফদের কাজ করা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, সেসব কথা বাদ দে। কিন্তু তুই আমাকে একটা কথা বল, প্রতিদিন সকালবেলা তুই ঘুম থেকে এসব আবল তাবল কথা কেন বলিস বলতো? সে তো তুমি প্রতিদিন সকালবেলা আমার রোমান্টিক স্বপ্নের 12টা বাজিয়ে দাও। প্রতিদিন সকালবেলা স্বপ্নে আমার বউ আমাকে আদর করতে আসে, কিন্তু তুমি এসে তাকে তাড়িয়ে দাও। তোমার জন্য আমার বউটা আমার কাছে থাকতে পারে না। একদম পিটিয়ে টকটা করে ছেড়ে দেব বলে দিলাম। এসব ফালতু কথা বলতে তোর লজ্জা করে না? মায়ের সামনে কি এসব বলে কথা? তো আমি কি করব সেটা তুমি নিজেই বলে দাও। আমি তো তোমাকে কত করে বলছি আমাকে একটা বিয়ে করিয়ে দাও। আমার একা একা ঘুমাতে খুব কষ্ট হয়। আমি একটা লাল টুকটুকে রাঙা বউ চাই। হ্যাঁ সেটাই তো, তোকে করাবো, কিন্তু বিয়ে করার জন্য তো মেয়ে দেখতে হবে, দেখে শুনে, বাস বিচার করে তারপর তো এসব কথা নিয়ে এগোতে হবে। হুটহাট করে তো আর বিয়ে করা যায় না। আচ্ছা আম্মু, তুমি আমাকে একটা কথা বলো। আমার অন্য সব বন্ধুরা বিয়ে করে বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেছে, কিন্তু আমি এখনো বিয়েটাই করতে পারলাম না। কেন? এটা কি আমার দুর্ভাগ্য নাকি ব্যর্থতা? কোনো কিছুই না। তার একটাই কারণ, সেটা হলো তোমার অন্য সব বন্ধুরা একদিকে পড়াশোনা করেছে আর অন্যদিকে মেয়ে পাঠানোর কাজ করে যে তোমাকে দিয়ে সেই কাজটা হয়নি, তাই তুমি এখন পর্যন্ত বিয়ে শাদী এসব করতে পারোনি। বুঝতে পেরেছো? দেখো আপু, আমার যখন যেটাকে উপযুক্ত মনে হয়েছে আমি তখন সেটাই করেছি। পড়াশোনার সময় পড়াশোনা, চাকরির সময় চাকরি, কিন্তু এর মাঝখানে প্রেমটা কখন করবে সেটাই বুঝে উঠতে পারিনি। যাই হোক, এখন আমি প্রেম বিয়ে সব করতে চাই, কারণ এখন আমার ফ্রি টাইম। ভাইয়া, তোর ঘরে বিয়ের উপযুক্ত একটা বোন আছে, তাকে রেখে তুই বিয়ে করবি? এটা বলতে তো লজ্জা করছে না? নিজের বড় ভাই আর মায়ের সামনে নিজের বিয়ের কথা বলছিস, এখানে তো লজ্জা করছে না? নির্লজ্জ বেহায়া মেয়ে একটা। পড়াশোনা শেষ করেছিস, বলেছি অফিসে জয়েন কর, সেখানে আমাকে একটু সহযোগিতা কর, কিন্তু তুই সেটা না করে বাসায় বসে বসে গিলবি। দেখো আম্মু, তোমার ছেলে এসব কি বলছে? তুমি এইসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? তুমি তোমার ছেলেকে কিছুই বলবে না? তোদের দুটোর একটাকেও কোনো কিছু বলার মতো আমার ইচ্ছে নেই, কারণ তোরা সবকটাই হাতারাম। তোদের যা ইচ্ছে তোরা তাই কর, আমি তোদের পাশে নেই। তবে আমি নাস্তা রেডি করে রেখেছি, 10 মিনিটের মধ্যে সবকটা নাস্তার টেবিলে এসে নাস্তা করে খেয়ে আমাকে উদ্ধার করবে। তা না হলে কিন্তু দুপুরের খাবার বন্ধ, সেই সঙ্গে রাতের খাবারও। নীল তখন আর এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কারণ সে খুব ভালো করেই জানে তার মা যদি রেগে যায় তাহলে যেটা বলবে সেটাই করবে, আর যদি সেটাই করে তাহলে তো বাসায় রান্নাবান্না বন্ধ হয়ে যাবে, আর নীল বাইরের খাবার খেতে পারে না। তাই তার মাকে রাগানো চলবে না। কিছুক্ষণ পর সবাই নাস্তার টেবিলে জয়েন করে। তখনই নীলের বাবা তার মাকে বলে, দেখুন নীলের মা, তোমার ছেলে কিন্তু ইদানিং বড্ড বেশি বাড়াবাড়ি করছে। অফিসে কিন্তু সে একজন সামান্য একজন স্টাফের ন্যায় আচরণ করছে।
এসব কি বলছো তুমি? আমার ছেলেটা এত বড় বেয়াদব হয়ে গেছে যে নিজের বাবার সঙ্গে বেয়াদবি করে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসুক টেবিলে, তারপর আমি তাকে বলছি। কি ব্যাপার নীল, তুমি নাকি অফিসে বাবার সঙ্গে বেয়াদবি করো? আমি আবার কোথায় বেয়াদবি করলাম সেটা তুমিই বলো। দেখো, এই অফিসটা বাবার, সেটা ঠিক আছে, কিন্তু আমি দিনরাত পরিশ্রম করে দীর্ঘ 8 বছর সময় নিয়ে এই অফিসটাকে এই জায়গায় এনে পৌঁছেছি। আমি আবার ডিসিপ্লিন মতো কাজ করেছি বলেই কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছি। তাই কেউ যদি আমার তৈরি করা রুলস অমান্য করতে চায়, তাহলে তো তার সঙ্গে আমার খারাপ আচরণ করতেই হবে। হ্যাঁ, সেটা একদম, তুই ঠিক কথাই বলছিস। কেউ যদি অফিসের ডিসিপ্লিন ভঙ্গ করে তাহলে তো তাকে সেটা বলতেই হবে। এখানে তো দোষের কোনো কিছু দেখছি না। যে তোমরা মা ছেলে মিলে প্ল্যান করছো, আমাদের কোনো কথা তোমরা শুনবে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা করো। আমার আর তোমাদের এই বিষয় নিয়ে কিছু বলার নেই। যখন তোমরা সবাই সবকিছু বুঝতেই পেরেছ, তখন আর অযথাই ঝামেলা বাঁধিও না। আর আম্মু, তোমাকে যেটা বলছিলাম, আমাকে কিন্তু এবার বিয়েটা করাতেই হবে। দেখো বাবা, তোমাকে আমরা বিয়ে করাতে চাই, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে একটা কথা, যেটা সেটা হলে আমরা শহরের কোনো মেয়েকে তোমার জীবনসঙ্গী বানাতে চাই না। আমরা চাই তোমার বউ হবে গ্রামের মেয়ে, যার জন্ম গ্রামে হয়েছে, যার শৈশব কৈশোর আর বেড়ে ওঠা গ্রামে। মানে, তুমি কি বলতে চাইছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে একটু খুলে বলো। আমি তোকে সহজ ভাষায় বলছি, তোর ছোট মামার মেয়ের কথা। মেয়েটাকে ছোটবেলা থেকে দেখতে অনেক মিষ্টি লাগে। তাছাড়া আমি আর তোর বাবা মেয়েটাকে পছন্দ করি। তাছাড়া তোর মামা মামিও এই বিয়েতে কোনো অমত নেই। কি বলো তুমি? আমি তো তোমার কথা বুঝতেই পারছি না। আমি শহরে বড় হয়ে ওটা একটা ছেলে আমি কিনা বিয়ে করব? হ্যাঁ, একটা গ্রামের মেয়েকে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে এই মেয়েটাকে আমি জীবনে কোনো দিন চোখে দেখিনি। তাকে আমি কিভাবে বিয়ে করব বলো? জন্মের পরে তো কোনো দিন গ্রামে গিয়েছি বলে আমার মনে হয় না। ওটা কোনো সমস্যা নয়, কারণ মেয়েটা এই শহরেই থাকে। গত 2 বছর ধরে ঢাকায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তুমি চাইলে এই মেয়েটাকে খুঁজে বের করে দেখা করে নিতে পারো। তুমি কথাটা অতটাই সহজ করে বলছো যেন আমরা একই বিল্ডিংয়ে আলাদা ফ্লোরে থাকি, আর চাইলেই আমি তাকে খুঁজে পেতে পারি। দেখো মা, ঢাকা শহর অতটাও ছোট নয় যে চাইলেও কাউকে খুঁজে বের করা যাবে। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি হয়তো জানো না ওই মেয়েটার বিষয়ে। আসলে ওই মেয়েটা পরিবেশ দূষণ দমন কমিশনে কাজ করে। মেয়েটার সঙ্গে হয়তো তোমার 2-একবার দেখাও হয়েছে, যে তোমার অফিসিয়াল কোনো ঝামেলা নিয়ে, কিন্তু তুমি মেয়েটাকে চিনতে পারোনি। তাই নাকি? তাহলে তো বিষয়টা খুব ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে মেয়েটার কোনো ছবি তোমার কাছে আছে যেটা দেখে আমি ওই মেয়েটাকে চিনে নিতে পারি? মেয়েটার কোনো ছবি আপাতত আমার কাছে নেই, তবে আমি তোমাকে জোগাড় করে দিতে পারবো। আজ বিকেলে তুমি বাসায় আসো, তারপর আমি ওই মেয়েটার ছবি তোমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমি বের হচ্ছি। আর সবাইকে বলে দিও, আমার অফিসে যদি কাজ করতে চাই তাহলে কিন্তু সমস্ত ডিসিপ্লিন মেনটেন করে তারপরে আমার অফিসে কাজ করতে হবে, নয়তো আমি আমার অফিসে কাউকে রাখতে পারবো না। তুমিও কান খুলে শুনে রাখো, অফিসটা কিন্তু একা তোমার নয়। অফিসের যতটুকু ভাগ তোমার, ততটুকু তোমার ভাই ও বোনেরও পাবে। তাই এই কথাটা তুমি। তাহলে অফিসেই সবকিছু আমাকে কেন সামলাতে হচ্ছে? তুমি দায়িত্বটা সবার উপর ভাগ করে দিলেই পারো, যে যার মতো যার বাঘের কাজ বুঝে নিক। আর তুমি যখন কথাটা বলেছ, তখন আমাকে স্পষ্টভাবেই বলতে হচ্ছে আমি যতটুকু পরিশ্রম করেছি সবাই ততটুকু করে পরিশ্রম করুক, তাহলে এই কোম্পানির সমান ভাগ পাবে, নয়তো নয়। নীল, তোমার কাছ থেকে আমরা এসব কিছু আশা করিনি। তুমি সবার বড়, আর তোমাকে আমরা দেশের বাইরে রেখে পড়াশোনা করিয়েছি, যেটা তোমার অন্য ভাই বোনের বেলাতে হয়নি। তাই তোমাকে একটু বেশি পরিশ্রম হতে হবে, কারণ তোমার পেছনে আমরা অনেক অর্থ ব্যয় করেছি। আচ্ছা আম্মু, ঠিক আছে। আই এম সো সরি। প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিও।
বলতে বলতে নীল অফিসে এসে পৌঁছালো। আর অফিসে এসে পৌঁছাতেই ম্যানেজিং ডিরেক্টর নীলকে এসে বলল, স্যার, আপনাকে একটা ব্যাড নিউজ দেওয়ার আছে। গত সপ্তাহে আমরা যে কোম্পানির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম সেই কোম্পানি কাজটা আমাদের দিচ্ছে না। সে অন্য কোম্পানিকে এই কাজটা দিতে চাচ্ছে। এসব কি বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পাগলের মতো প্রলেপ করছেন? ওই কোম্পানি আমাদের দিয়ে কাজটা করাবে বলে আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত করেছে, তাহলে এখন আপনি এসব কথা কেন বলছেন? হ্যাঁ স্যার, একদম ঠিক কথাই বলছি। কারণ আমাদের কোম্পানি যে এলাকায় রয়েছে সেই এলাকায় অনেক স্কুল কলেজ আর জনবহুল একটা এলাকা। এই এলাকায় আমাদের কোম্পানির জন্য জনসাধারণের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। সেটা আমি খুব ভালো করেই জানি, আর জানি বলেই আমরা প্রতি মাসে ইনকাম ট্যাক্স অফিসারকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে থাকি। সেটা কি আপনি ভুলে গেছেন? না স্যার, আমি সেসব ভুলতে যাব কেন? যেটা হয়েছে আমি আপনাকে সেটা বলি। আমাদের ফ্যাক্টরি থেকে বের হওয়ার কালো দোয়া পরিবেশ নষ্ট করছে। আর কোম্পানিতে কাজ চলাকালীন সময়ে ফ্যাক্টরি মেশিনে যে শব্দ হয় তাতে পাশে থাকা কলেজ স্টুডেন্টদের পড়াশোনা করতে অনেক সমস্যা হয়। সেটার জন্য আমাদের কোম্পানির নামে স্টুডেন্ট মিলে মামলা করেছে। আর তারা হয়তো খুব কম সময়ের মধ্যেই আমাদের কোম্পানি অ্যাটাক করতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। আপনি এসব কি বলছেন? আপনার কথা শুনে তো আমার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। একদিকে কোম্পানি কাজ হারিয়ে ফেলছে আর অন্যদিকে কোম্পানির নামে মামলা করছে। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার সঙ্গে। আপনি প্লিজ এসব বন্ধ করার ব্যবস্থা করুন। স্যার, এখানে আমি কিভাবে কি বন্ধ করব সেটাই তো বুঝতে পারছি না। একদিকে কলেজ স্টুডেন্ট, তাদের সঙ্গে তো আমার কথা বলার কোনো চান্সই নেই। অন্যদিকে অন্য কোম্পানির এমডি, শুনেছি সেই কোম্পানির এমডি নাকি একজন মেয়ে। আর মেয়ে মানুষের সঙ্গে যে আমি ঝামেলা করতে পছন্দ করি না সেটা আপনি খুব ভালো করেই জানেন। ঠিক আছে, আপনাকে কোনো ঝামেলা করতে হবে না। আপনাকে শুধু আমি যেটা বলছি আপনি সেটাই করুন। ওই কোম্পানির মালিকের সঙ্গে আমার একটা মিটিংয়ের বন্দোবস্ত করুন। এটা করতে আশা করি আপনার কোনো সমস্যা হবে না। বলতে বলতে নীল কেবিন থেকে বের হয়ে চলে যায়। উদ্দেশ্য কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তারপর প্রায় 3 দিন চলে গেল। 3 দিন পর তার ইলেকশন সাহেব এসে পড়ল। ওই কোম্পানির মালিকের সঙ্গে মিটিংয়ের বন্দোবস্ত করা হয়েছে। তখন নীল চলে গেল ওই কোম্পানির মালিকের সঙ্গে মিটিংয়ে। আমি নীল চৌধুরী, আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ, তা বলুন না। আপনি আমার সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে চেয়েছিলেন? তবে আপনার কথা আপনাকে কিন্তু খুবই শর্টকাটে বলতে হবে, কারণ দীর্ঘ সময় নিয়ে কথা বলা আমি একদমই পছন্দ করি না। তাছাড়া আমার সময়ের অনেক দাম আছে। দেখুন, আপনার সঙ্গে আমি বেশি কথা বলতে চাই না। শুধু এটুকুই বলতে চাই, আপনিও একজন বিজনেসম্যান আর আমিও একজন বিজনেসম্যান। আমরা দুজনে যদি একসঙ্গে শেয়ার বিজনেস করি তাহলে মনে হয় আমাদের প্রপার্টি বেড়ে 3 গুণের বেশি হতে পারে, কারণ আপনিও একজন দক্ষ বিজনেসম্যান আর আমিও। দেখুন, আমি যখন থেকে বিজনেসটা শুরু করেছি তখন থেকে আমি আমার নিজের হাতেই আমার সমস্ত বিজনেসটাকে হ্যান্ডেল করছি। আমি আমার বিজনেসে কখনো অন্য কারো হাত লাগাতে দিইনি। তবে আপনি যখন বলছেন আপনি একজন দক্ষ বিজনেসম্যান, তাই আমি আপনার কাছ থেকে আমার কাজের কিছু ডকুমেন্টস আর কিছু প্রমাণ আগে দেখে নিতে চাই। কারণ আপনার সঙ্গে কাজ করার পর যদি আমি জানতে পারি যে আপনি অতটাও অভিজ্ঞ আর দক্ষ নন, আর আমার বিজনেসে সেরকম কোনো লাভাংশ আসছে না, তাহলে আমি আপনার সঙ্গে শেয়ারে বিজনেস করব কিভাবে বলেন? ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আজ বিকেলেই আপনার অফিসে আমার কাজের কিছু ডকুমেন্টস আর কিছু প্রমাণ আপনার অফিসে পাঠিয়ে দেব, যেগুলো দেখে আপনি আসলেই বুঝতে পারবেন আমি একজন অভিজ্ঞ এবং দক্ষ একজন বিজনেসম্যান। আজ তাহলে আমি আসছি। আপনার কাজ দেখে আমার যদি পছন্দ হয় তাহলেই আমরা শেয়ারের বিজনেস করছি, আর নয়তো আপনার সঙ্গে আর কখনো আমার দেখাই হবে না। এসব আপনি কি বলছেন? আমি এখানে আপনার জন্য এতগুলো খাবার অর্ডার করলাম যার বিল প্রায় 20,000 টাকার মতো। এগুলো কি ওয়েস্ট করব নাকি? দেখুন, আমি ওয়েস্ট জিনিসটা একদম পছন্দ করি না। ইউ আর সো ব্রিলিয়ান্ট। আপনি অপচয় করেন কি না সেটাও আমার নেওয়া পরীক্ষার মধ্যেই একটা ছিল। আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তো পরবর্তী পরীক্ষাগুলোতে কি হয়
বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলো আর তারপর যার যার মতো রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। যদিও ওই রেস্টুরেন্টের বিল সম্পূর্ণ নীলা পরিশোধ করেছিল। রেস্টুরেন্ট থেকে ফিরে এসে নীল তার ম্যানেজারকে দিয়ে সমস্ত ডকুমেন্টস আর কাজের কিছু প্রমাণ নীলার অফিসে পাঠিয়ে দেয়। আর সব কিছু দেখে নীলের পছন্দ হয়ে যায়, তাই সে নীলকে ফোন করে। মিস্টার নীল, আমি আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে একটা কথা আপনাকে আমি আবারও বলে দিচ্ছি, যদি কখনো আমার এরকমটা মনে হয় যে আপনার সঙ্গে কাজ করে আমার সেরকম কোনো লাভাংশও আসছে না, তাহলে কিন্তু সেই দিনই আমি আপনার সঙ্গে শেয়ারে বিজনেস করা ছেড়ে দিব। ওকে ম্যাডাম, ইটস নট প্রবলেম। স্যার, আপনাকে মনে হয় ডিরেক্টর সাহেব বলেছিল ওই কলেজের মেয়েগুলোর কথা। তারা তো আজ আমাদের অফিসে হামলা করবে, এমনটাই শোনা যাচ্ছে। এসব কি বলছেন আপনি? আমার কোম্পানির এতগুলো স্টাফ, এত সিকিউরিটি থাকতে ওই মেয়েগুলো কিভাবে আবার কোম্পানি আক্রমণ করবে? আপনারা কি করছেন? আপনাদেরকে আমি মাসে মাসে কেন দিচ্ছি বলতে পারেন? স্যার, আমরা কি করব সেটা আপনারাই বলুন না। কলেজের স্টুডেন্ট এর উপর তো আর হাত তোলা যায় না বা তাদেরকে কোনো টর্চার করা যায় না। আমরা যদি তাদেরকে কোনো টর্চার করি তাহলে তারা আইনের আওতায় যাবে এবং আমাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই আমি বলছিলাম কি, আপনি যদি ওই মেয়েগুলোর সঙ্গে একবার কথা বলে নিতেন না আর অপেক্ষা আসার চেষ্টা করতেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি ওই কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন যাতে তিনি ওনার স্টুডেন্টদের বুঝিয়ে সাজিয়ে আমার সঙ্গে কথা বলার জন্য রাজি করান। আর যদি সোজা কথায় কাজ না হয় তাহলে ওই কলেজের প্রিন্সিপালের পকেটে $10,00,000 টাকা ঢুকিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সবটা বুঝতে পেরেছি। আপনি আমার উপর নিশ্চিত থাকুন, আমি খুব সহজ এই কাজটা সমাধান করার চেষ্টা করছি। অপরদিকে তিশা আর তার বন্ধুরা কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলছিল প্রিন্সিপালের রুমে। দেখুন স্যার, আপনি আমাদেরকে আর আটকাবেন না। ওই কারখানার জন্য আমাদের কলেজের অনেক প্রবলেম হচ্ছে, তাই আমরা আজ ওই কোম্পানি অ্যাটাক করবই। যেইভাবেই হোক ওই কোম্পানি আমরা বন্ধ করেই ছাড়বো। আপনি হয়তো জানেন না, আমরা হাইকোর্টে এই কোম্পানির নামে মামলা করেছি, আর মামলার জন্য যত টাকা প্রয়োজন হয়েছে সব কিছু আমরা স্টুডেন্টরা চাঁদা তুলেই করছি। এতে আপনাদের কোনো সহযোগিতা আমাদের লাগবে না। দেখো তিশা, তুমি একজন মেধাবী স্টুডেন্ট আর যথেষ্ট বুদ্ধি সম্পন্ন একটা মেয়ে। এই আমি তোমাকে বলছি, দেখো তুমি একটা মেয়ে মানুষ, এই শহরের মানুষের তুমি খুব একটা চিনো না। তুমি গ্রাম থেকে উঠে এসেছো, তাই আমি বলছি শহরে এসে কোনো ঝামেলা করো না। তুমি এখানে পড়াশোনা করতে এসেছো, পড়াশোনাটাই করো। সরি, আমি খুব ভালো করেই জানি আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি, আর আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। আমি পড়াশোনা শেষ করে ভালো কিছু একটা করব, আর যেখানে পড়াশোনা করতেই আমার এত প্রবলেম, সেইখানে আমি পড়াশোনা করে কিছু একটা করব কিভাবে আপনি সেটা আমাকে বলতে পারেন? ওই কারখানা থেকে নির্গত একটা কালো ধোঁয়া আর মেশিনের সাউন্ড, যা বিকট শব্দের চারপাশটা নিমজ্জিত করে রাখে। আমরা চাইলেও ভার্সিটিতে এসে পড়াশোনার জন্য সেরকম সুপরিবেশ খুঁজেই পাই না। আচ্ছা ঠিক আছে, তোমরা কিছুক্ষণ সময় দাও আমাকে, আমি একটু চিন্তা ভাবনা করে তারপর তোমাদেরকে জানাচ্ছি। কিন্তু আমি তোমাদেরকে কোনো কিছু না বলা পর্যন্ত ভার্সিটি থেকে বের হবে না, বলে দিলাম। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। আমরা না হয় কিছুক্ষণের জন্য আপনার শর্ত মেনে নিলাম, কিন্তু ঠিক 1 ঘন্টা পর আপনার সিদ্ধান্ত কিন্তু হ্যাঁ হতে হবে। আর আপনি যদি আমাদেরকে অনুমতি না দেন তাহলে কিন্তু আমরা আপনার অনুমতি ছাড়াই ওই কোম্পানি অ্যাটাক করতে বাধ্য হব। বলতে বলতে দিশা আর তার বন্ধুরা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে চলে যায়। আর অপরদিকে কিছুক্ষণের মধ্যেই নীলের ম্যানেজার ভার্সিটিতে এসে পৌঁছায় আর প্রিন্সিপালের রুমে প্রবেশ করে। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাহেব, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তো আপনি হঠাৎ কি মনে করে আমার অফিসে? আমাদের কোম্পানির এমডি নীল সাহেবকে তো আপনি খুব ভালো করে জানেন। উনি যতটা বিনয়ী ততটা কিন্তু রাগী।
মেজ সাহেব, আপনি কি বলতে চেয়েছেন আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। দেখুন, আমি এই বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছি, কিন্তু ছাত্রী ও ছাত্রদের আমি কোনোভাবেই থামাতে পারছি না। আসলে এ কথাটা সত্যি যে আপনাদের কারখানার জন্য আমাদের ভার্সিটির স্টুডেন্টদের পড়াশোনা করতে খুব অসুবিধা হয়। তাছাড়া আপনাদের কারখানার তো শফিটিং চলে, হোস্টেলে থেকে ছাত্রীরাও ঠিকমতো পড়াশোনা করতে পারে না রাতের বেলা। এই নিন, এখানে পুরো 10 লক্ষ টাকা আছে। আপনার ছাত্রীরা যেন আজ আমাদের কোম্পানির অ্যাটাক না করে এবং তারা যেন আমাদের সঙ্গে বসে কথা বলে। আরবি ম্যানেজার সাহেবের, আপনি কি বলেছেন আমি একজন শিক্ষক, আমি সবাইকে শিক্ষা দেই ঘুষ না দিতে, আর সেই আমাকে আপনি 10 লাখ টাকা ঘুষে দিচ্ছেন যাতে আমি আমার ছাত্রীদের থামিয়ে দেই? হ্যাঁ দিচ্ছি, আর কেন দিচ্ছি সেটা আপনি খুব ভালো করেই জানেন। আর একটা কথা, আপনি কিন্তু এটাও খুব ভালো করে জানেন আমাদের স্যারের মেজাজ যদি খারাপ হয়ে যায় তাহলে এর পরিণতি কি হতে পারে। আচ্ছা ম্যানেজার সাহেব, আমি আবার ছাত্রীদের সঙ্গে কথা বলছি। আর আপনাদের কোম্পানির এমডি কখন আসবে সেটা আমাকে বলে যান। এমডি স্যার হয়তো আজ দুপুরে আসবেন। আপনি আপনার ছাত্রীদের সঙ্গে কথা বলে রাখবেন, আমি এখন আসছি। বলতে বলতে ম্যানেজার সাহেবকে বের হয়ে অফিসে চলে আসলেন আর সব কিছু নিয়ে খুলে বললেন। সব কিছু শুনে নীল দুপুরেই ভার্সিটি রওনা দিল এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গেল। দেখুন স্যার, আমরা কোনোভাবেই বুঝতে পারছি না আপনি এরকম একটা কাজে কি করে করতে পারলেন। আমরা তো আপনাকে বলেছিলাম আমরা আজকে ওই কোম্পানি অ্যাটাক করব, কিন্তু আপনি আমাদের সেটা না দিয়ে কেন ওই লোকটার সঙ্গে আমাদের কথা বলার জন্য রিকোয়েস্ট করছেন? তোমরা মেয়ে মানুষ, আর আমি তোমাদেরকে আমার মেয়ের মতোই মনে করি, তাই আমি চাই না তোমরা কারো সঙ্গে কোনো ঝামেলায় জড়াও। এছাড়া নীল সাহেবকে তোমরা চেনো না, উনি শহরের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে একজন। ওনার সঙ্গে যদি তোমরা শত্রুতাটা বাড়িয়ে তোলা তাহলে হয়তো এই ভার্সিটিতে পড়াশোনা করা, এমনকি এই শহরে থাকাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়াতে পারে। আমরা সেই সব কিছু ভয় পাই না, যার কারণ দেশে আইন বলতে একটা শব্দ আছে। আইন সবসময় মেয়েদের পক্ষ নিয়েই কথা বলে, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মেয়ে। তার মানে আপনি কি বলতে চাইছেন আপনি আমার সঙ্গে আপোষে আসবেন না, তাই তো? যেখানে আপনি আমার কথা শুনে বুঝতেই পারছেন আপনার সঙ্গে আপোষ করতে আমি রাজি নই, সেখানে আপনি কেন আমাকে প্রশ্ন করছেন বলেন তো? দেখুন মিস, আপনার চেহারা দেখে যতটা মিষ্টি মনে হয় আপনার ব্যবহার কিন্তু ততটাই তেতো লাগছে। আপনার এই মিষ্টি চেহারার সঙ্গে এরকম তেতো ব্যবহার যায় না। ইউ জাস্ট শ্যাট আপ অ্যান্ড মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ঠিক করে কথা বলুন মিস্টার, তা না হলে এটা ভার্সিটি, আপনি সেটা ভুলে যাবেন না। এখান থেকে আপনার গায়ের চামড়া ঠিক রেখে ফিরতে পারবেন না। আরে ম্যাডাম, একবারে তো আপনাকে বললাম আপনার মতো মিষ্টি মেয়ের মুখে এরকম কটু কথা মানায় না। আপনি মিষ্টি করে কথা বলুন। আপনি আমাদের ভার্সিটির প্রসঙ্গ ত্যাগ করবেন নাকি প্রাঙ্গণ ত্যাগ করবেন, নাকি আমরা কঠোর হতে বাধ্য হব? আপনার নাম জেনে ভেবেছিলাম আপনি একজন ভদ্রলোক এবং ভদ্র পরিবারের সন্তান, কিন্তু আপনার ব্যবহার দেখে তা মনে হচ্ছে না। আপনি এখন এখান থেকে আর সন্ধান হলে কিন্তু আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে, বলে দিলাম। উফ ম্যাডাম, আপনাকে আর কত করে বলবো আপনার এরকম খবর ব্যবহার আমি মেনে নিতে পারছি না। একটা কথা, আমি যথেষ্ট ভদ্র ফ্যামিলির ছেলে, আর শহরের সবাই খুব ভালো করে জানে আমি কতটা ভদ্র, কিন্তু আপনি হয়তো এইটা জানেন না যে আমার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার জন্য আমি কতটা অভদ্র হতে পারি। উফ ম্যাডাম, আপনাকে আর কত করে বলবো আপনার এরকম ব্যবহার আমি মেনে নিতে পারছি না। একটা কথা বলি, আমি যথেষ্ট ভদ্র ফ্যামিলির ছেলে, আর এই শহরে সবাই খুব ভালো করে জানে আমি কতটা ভদ্র, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে আমার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমি তার জন্য কতটা অভদ্র হতে পারি। ও তাই নাকি? তার মানে আপনি সরাসরি আমাকে থ্রেট করছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নিতে চাই আপনি আমার কি করতে পারেন। আপনার মতো বড় লোকের বখাটে ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে, তাদের দৌড় কত দূর সেটাও আমার খুব ভালো করেই জানা আছে। এই কথাটা বলে দিশা আর কোনো উত্তরের অপেক্ষা না করে সেই জায়গা ত্যাগ করে, আর কিছু করার মধ্যে সে হোস্টেলে ফিরে আসে।
হোস্টেলে আসতেই তাকে তারা গ্রামের বাড়ি থেকে ফোন করা হয়। কি ব্যাপার মামুনি, কেমন আছো? এই তো আম্মু, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি শুনলাম গতকাল থেকে নাকি তোমার সামার হলিডে এবার বাড়িতে আসবে না? সবাই তো বাড়িতে আসবে, অনেক আনন্দ করবে, তোমাকে সবাই খুব মিস করবে গো। আম্মু, তোমাকে এটা আমি ঠিক করে বলতে পারছি না। আমি এখানে একটা প্রবলেমে পড়ে গেছি, দেখি সেটা সলভ করতে পারি কিনা। যদি সলভ করতে পারি তাহলে অবশ্যই আসবো, আর যদি না আসতে না পারি তাহলে তোমরা মন খারাপ করো না। আমি পরীক্ষা শেষ হলে তারপর একেবারেই চলে আসবো। আমি ওসব কথা শুনতে চাই না। তুমি আসবে মানে তুমি আসবেই, অন্য কোনো কথা নয়। সামার হলিডেতে সবাই বাড়িতে বেড়াতে আসে, তুমি কেন আসতে পারবে না সেটা আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। এবার তো তুমি খুশি, এখন দয়া করে ফোনটা কাটো। আমার মেজাজ খারাপ আছে, আমার সঙ্গে প্যাচাল করে আর খারাপ করিও না। বলতে বলতে তিশা ফোনটা কেটে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তার বন্ধুরাও সেখানে চলে আসে। তারপর সে তার বন্ধুদের সঙ্গে গল্প করতে থাকে। এইভাবেই কেটে যায় সেদিনের থেকে সবার হলিডে, ভার্সিটি বন্ধ। তার বন্ধুরা যে যার যার মতো তাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। তিশার যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই দেখে তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার তিশা, তুই এখনো চুপচাপ বসে আছিস? গ্রামের বাড়িতে যাবি না নাকি? সবাই তো চলে যাচ্ছে, তুই দেখি এখনো চুপচাপ বসে আছিস। তোর তো দেখছি যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। আসলে দোস্ত, তুই তো খুব ভালো করেই জানিস আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তায় আছি। ওই যে কারখানার ব্যাপারটা, ওই কারখানার জন্য আমাদের ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের খুবই প্রবলেম হচ্ছে পড়াশোনা করতে। তাই আমি যতদিন আর কোনো একটা বন্দোবস্ত করতে না পারছি ততদিন নিজের মনকে শান্ত করতে পারছি না। দোস্ত, আমি আসলে এটা বুঝতে পারছি না, যেখানে সমস্ত ভার্সিটির স্টুডেন্ট নীরব, সেখানে শুধু আমরা আমাদের ব্যাচের স্টুডেন্টরা কি করতে পারবো? তুই সেটা আমাকে বল। দেখ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী। ওই কারখানার মালিক ভেবেছে এইটা কি সে তার কারখানার জন্য আমাদের পড়াশোনার ক্ষতি করবে? এটা তো হতে পারে না, আমাদের রুখে দাঁড়াতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আচ্ছা দোস্ত, ঠিক আছে, সব কিছু না হয় বুঝলাম, কিন্তু এখন আমি তোকে যেটা বলতে চাই সেটা হলো, হোস্টেলের সবাই যে যার যার মতো তাদের বাড়িতে চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি, তারপরও তো তুই একা হয়ে যাবে, আর ভার্সিটিতেও কোনো স্টুডেন্ট থাকবে না। হ্যাঁ, আমিও চলে যাব, কিন্তু আমি এই বিষয়টি এতক্ষণ চিন্তা করলাম, তাই বাড়ি যাওয়ার কথা আমার মাথায় আসেনি। তুই জাস্ট 20 মিনিট ওয়েট কর, এর মধ্যে আমি ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নেব। আচ্ছা দোস্ত, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। আবার দেখ, আমরা ভার্সিটিতে পড়াশোনা করি, অনেকের বিয়ে শাদী করে বাচ্চাও আছে, আবার অনেকে বিয়ে করছে আর কেউ বা প্রেম করছে, কিন্তু তোর তো এসব কিছুই নেই। তোকে কি কখনো ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দেয় না? দেখ, ওই সব কিছু আমার ব্যক্তিগত বিষয়, তাই আমি ওই সব কিছু নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। আমি চাই না আমাকে কেউ আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করুক। তোরা আমার বন্ধুর জায়গাতেই থাক না। ঠিক আছে দোস্ত, তুই যদি এসব কিছু আমাদের সঙ্গে বলতে না চাস, বলিস না, আমরা তোকে কখনো এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করব না। বলতে বলতে তিশা ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নেয়। তারপর সে তার বান্ধবীকে নিয়ে হোস্টেল থেকে বের হয়ে পড়ে উদ্দেশ্য বাস স্টপে এসে তিশা আর তার বান্ধবী দাঁড়িয়ে আছে। তার বান্ধবীর বাস কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে, কিন্তু সে যেই বাসে করে যাবে সে বাস এখনও আসেনি। তাই সে স্টপেজে বসে অপেক্ষা করছে। এর মধ্যেই হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হয়। এক্সকিউজ মি ম্যাডাম, কি ব্যাপার? আপনি বাস স্টপে বসে অপেক্ষা করছেন, কিন্তু কেন? আপনি কোথায় যাবেন আমাকে বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আই এম সো সরি, আমার কারোর সহযোগিতা চাই না, আর কারোর সহযোগিতার কোনো প্রয়োজন নেই, আপনি এখন আসতে পারেন। আরে ম্যাডাম, বলুন না আপনি কোথায় যাবেন, আমি আপনাকে সেই পর্যন্ত পৌঁছে দিচ্ছি, আমার কোনো সমস্যা হবে না। তাছাড়া আজ তো ফ্রাইডে, অফিস বন্ধ, আমার সেরকম কোনো কাজ নেই। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি স্টপেজে বসে আছেন, তাই ড্রাইভারকে বললাম গাড়ি থামাতে, আপনার সঙ্গে একটু গল্প করব বলে।
দেখুন, আপনাকে তো বললাম আমি আপনাকে কোনো সহযোগিতা করতে হবে না। আপনি নিচের চরকায় তেল দেন, আর যদি তাও না পারেন তাহলে অন্য মক্কেল খুঁজে বের করেন। আমার পেছনে অযথাই টাইম ওয়েস্ট করবেন না, কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার সঙ্গে যেতে না চান তাহলে তো আর আমি আপনাকে জোর করে নিতে পারবো না। আমি তাহলে আসছি। তবে এই নিন, আমার নাম্বারটা রাখুন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে ফোন করবেন, সঙ্গে সঙ্গেই আমাকে পাবেন। আচ্ছা মিস্টার, একটা কথা বলুন তো, আপনি নিজেকে কি মনে করেন, সুপারস্টার নাকি সুপারম্যান? আমি কিন্তু আপনাকে সেই সাপের কিছুই মনে করি না। আপনি দয়া করে আমার চোখের সামনে থেকে সরেন। আমি আপনাকে সহ্য করতে পারিনি, সেটা কি আপনি বুঝতে পারেন না? আপনার সঙ্গে হয়তো আমার জন্ম জন্মান্তরের শত্রুতা ছিল, তাই আপনি কি আমার একদমই সহ্য হয় না। তাছাড়া আপনি তো খুব ভালো করেই জানেন আপনার কারখানার জন্য আমাদের ভার্সিটির খুবই প্রবলেম হচ্ছে। আমরা স্টুডেন্টরা যারা হোস্টেলে থাকি তারা রাতের বেলায় পড়াশোনা করতে পারি না আপনার কারখানার মেশিনের সাউন্ডের জন্য। আচ্ছা যাই হোক, যাই কিছু হোক না কেন, আমরা পরিচিত তো হতে পারি। শত্রুতা সে তো আছেই, তাই বলে পরিচিত হব না এমনটা তো হতে পারে না। আমার বিষয়ে হয়তো তুমি একটু একটু জানাবা, নাম শুনেছ, কিন্তু আমি তো তোমার বিষয়ে কিছুই জানি না। তোমার পরিচয় দেবে? যদিও আমার পরিচয় জানি, আপনার সেরকম কোনো লাভ লস নাই, তবুও বলছি আমার নাম তিশা, অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। নামটা যেমন সুন্দর, চেহারাটাও তেমন সুন্দর। যদি ব্যবহারটা সেরকম সুন্দর হতো তাহলে তো হয়েই যেত। কথাটা বিড়বিড় করে বলে তারপর তিশাকে বললাম, আচ্ছা তিশা, আমরা কি বন্ধু হতে পারি না? আচ্ছা, আমি একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারছি না। আপনার কিভাবে মনে হচ্ছে যে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব? আর আপনার সাথে কথা বলাই তো আমার অনর্থক লাগছে। আপনি কেন এখানে অযথাই আমার সঙ্গে এত কথা বলছেন? আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে আর সহ্যই করতে পারছি না। তুমি আমাকে সহ্য করতে পারছো না সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু তুই সাথে এখন মিথ্যে বলে আমি একদমই পছন্দ করি না। আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। দেখুন, এখন কিন্তু আমি আর আপনাকে সহ্য করতে পারছি না। আপনি ধৈর্যের সীমা একদম অতিক্রম করে ফেলছেন। আপনি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হন, তা না হলে কিন্তু আমি চেঁচামেচি করে মানুষ জড়ো করে আপনাকে গণপিটানি খাওয়াতে বাধ্য হব। সেই সব কিছু করে সেই রকম কোনো লাভ হবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। কারণ এই এলাকাটা আমার এলাকার সবাই আমাকে খুব ভালো করেই জানে। তারা খুব ভালো করে জানে আমি প্রেম করতে চাইলে শহরের সব ধনী আর সুন্দরী মেয়েরা আমার পেছনে লাইন পাতবে, কিন্তু আমি সেরকম ছেলে নই, তাই হয়তো এতদিনেও একটা গার্লফ্রেন্ড জোটাতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, তোমাকে যেই না আমি প্রথম দেখেছি তখনই তোমার প্রেমে পড়ে গেছি। বলতে পারো লাভ অ্যাট ফার্স্ট সাইট। আমি আপনার সস্তা ডায়লগ আর সহ্য করতে পারছি না। আপনি দয়া করে আমার চোখের সামনে থেকে দূর হন। এখন খুব ভালোভাবেই বুঝতে পারলো তিশা রেগে গেছে, তাই সে মনে মনে ভাবলো তিশাকে এখন রাগিয়ে দেওয়া ঠিক হবে না, এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তাই সে এখান থেকে চলে গেল। সন্ধ্যা থেকে সে বাসায় ফিরে আসলো। বাসায় আসতেই তার আম্মু তাকে বলল, নীল, তোমাকে একটা কথা বলার আছে। আমরা আগামীকাল গ্রামে যাচ্ছি। হঠাৎ করে তোমার এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি আমি তো সেটা বুঝতেই পারছি না। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে অফিসে অনেক কাজ পড়ে আছে, আমার ওপর অনেক কাজের দায়িত্ব, তাই এভাবে হুট করে তো কোথাও চলে যেতে পারি না। অফিসে তুমি একা সামলাও সেরকম কিন্তু নাই। অফিসে কিন্তু তোমার মতো আরও অনেক মানুষ আছে। তাছাড়া তোমার বাবা আছেন, তোমার বাবার অন্য স্টাফরা মিলে অফিসটা সামলে নেবেন। তোমাকে অফিসের বিষয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আমরা আগামীকাল গ্রামে যাচ্ছি, সেটাই ঠিক। কিন্তু আম্মু এভাবে হুটহাট গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কেন? তোমাকে সেদিন একটা মেয়ের কথা বলেছিলাম, সেই মেয়েটাকে সামার হলিডেতে গ্রামে বাড়িতে গেছে, তাই আমি সরাসরি তার সঙ্গে তোমাকে কথা বলিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে মা, তোমাকে একটা কথা বলার ছিল। আমি না একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি। এই মুহূর্তে আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলতে চাই, কারণ ওই মেয়েটাকে দেখে আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। তাই আমি ওই মেয়েটার সঙ্গে সম্পর্কে যেতে চাই। দেখো নীল, এভাবে হুট করে বললেই তো কিছু হয় না। তুমি এত বড় হয়েছো, এখন পর্যন্ত একটা প্রেম করতে পারোনি। আর যেই না আমি তোমাকে আমার পছন্দের মেয়ের কথা বললাম, অমনি তোমার জন্য মেয়েকে পছন্দ হয়ে গেল। এভাবে হবে না। দেখো আম্মু, প্রেম ভালোবাসা জীবনে বলে কয়ে আসে না। কার জীবনে কখন প্রেম আসে সেটা কেউ বলতে পারে না।
আমিও বুঝতে পারিনি আমার জীবনে কখনো প্রেম আসবে, তাই তো এমনটা হয়েছে। যাই হোক, আমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। তাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। নীল, তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা একদম অতিক্রম করে ফেলেছো। আমি তোমাকে কি বলতে চাইছি তুমি সেটা বুঝতেই চাইছো না। দেখো, আমি মনে করি এবং বিশ্বাস করি আমি যে মেয়েটার সঙ্গে তোমার বিয়ের কথা বলতে চাইছি, ওই মেয়েটাকে দেখলে তোমার পছন্দ হবে, আর পছন্দ হওয়ার মতো একটা মেয়ে। আর যদি ওই মেয়েকে তোমার পছন্দ না হয়, তাহলে আমি তোমার পছন্দ করা মেয়ের সঙ্গেই তোমার বিয়ে দেবো। ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই। তুমি যখন এত করে বলছো তাহলে আমি রাজি আছি। তাহলে তুমি একটা কাজ করো, কাপড় চোপড় সব গুছিয়ে রেডি করে রাখো। যেহেতু কাল অফিসে যাওয়া হবে না, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠবো। আবার আমাকে কিন্তু তুমি সকাল সকাল ডাকতে যেও না। বলতে বলতে নীল নিজের রুমে চলে যায়। তারপর রুমে বসে বেশ কিছুক্ষণ মোবাইল টিপাটিপি করে দেখতে দেখতে রাত হয়ে গেল। সবাই রাতের খাওয়া দাওয়া করে যার যার রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীলের আম্মু সবার প্রথমে সবার জন্য খাবার তৈরি করলো, আর তারপর সবাইকে ব্রেকফাস্ট টেবিলে ডেকে নিল। খাওয়া দাওয়া শেষ হলে সবাই যার যার মতো যার যার কাজে চলে গেল। কিন্তু নীল এখনো ঘুম থেকে উঠেনি। বেলা প্রায় 11টার মতো বাজে, তাই নীলের আম্মু তাকে ঘুম থেকে ডাকতে গেল। এই নীল, কি হয়েছে তোর? বেলা 11টা বেজে গেছে, তুই এখনো ঘুম থেকে উঠছিস না কেন? ও আম্মু, 11টা বেজে গেছে। তুমি আমাকে আরও আগে ডাকুনি কেন? আমি তো ভেবেছিলাম সময় হলে তুমি আমাকে ডেকে দেবে, তাই তো আমি ঘুমাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে আয়। আমি তোর জন্য খাবার রেডি করছি, আর সব কিছু আমি গুছিয়ে রেখেছি। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাসা থেকে বের হব। আচ্ছা আম্মু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আমার জন্য খাবার রেডি করো, আমি এক্ষুনি টেবিলে আসছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। এই কথা বলতে বলতে নীল ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে গ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। দুপুর প্রায় 1টা বাজে। তখন নীল তার আম্মুকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। আজ সে কোনো ড্রাইভারকে সঙ্গে আনেনি, কারণ সে আজ নিজেই গাড়ি চালাবে। নীল লাইভ লোকেশন দেখে দেখে গাড়ি চালাচ্ছে না। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে তাদের প্রায় বিকেল হয়ে গেল। তখন প্রায় 4টা নাগাদ বাজে। নীল গ্রামের পথ দেখতে দেখতে এসে পৌঁছালো। গ্রামের সবগুলো বাড়ি ছোট ছোট। হ্যাঁ, দেখতে দেখতে নীল বিশাল বড় একটা বাড়ির সামনে এসে পৌঁছালো। তখনই তার আম্মু বলল, এটা আমাদের গন্তব্যস্থল, তুমি এখানেই দাঁড়াও। এটাই তোমার নানার বাড়ি। দেখলাম গ্রামের সকল বাড়ির দিকে এই বাড়িটা একটু অন্য কথা। আমাদের বাড়ি মনে হয় জমিদার বংশীয়। কি ব্যাপার নীল, তুমি এখনো গাড়িতে বসে আছো কেন? গাড়ি থেকে নামো, তারপর বাড়ির ভিতরে চলো। সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ আমি আসার আগেই ফোন দিয়ে তাদের বলেছিলাম আমরা আসবো। এদিকে বুঝতে পারছি না বাড়িতে এসব কি হচ্ছে। সকাল থেকে সবাই বাড়ি আঙিনা পরিষ্কার করছে, ঘরদোর পরিষ্কার করছে, রান্না বান্না করছে বাড়িতে। কে এমন মহামানব আসবে যার জন্য এত আয়োজন? আম্মু, এই আম্মু, কোথায় তুমি? কি ব্যাপার তিশা, কি হয়েছে? তুই এইভাবে চেঁচামেচি করছিস কেন? দেখতে পাচ্ছিস তো আমি রান্নাঘরে ব্যস্ত আছি। হ্যাঁ, আমি তো সেটাই বুঝতে পারছি না আমাদের বাড়িতে কে এমন মহামানব আসবে যার জন্য এত আয়োজন। তোকে না বলেছি তোর বড় ফুফু আমাদের বাড়িতে আসছেন। অনেকদিন ধরে তিনি আমাদের বাড়িতে আসেন না। শেষ কবে এসেছিলেন সেটা তো বলতেই পারবো না। তোর জন্মের পরে মনে হয় আর আসা হয়নি উনার। কেন, বড় বউ কি এমন কাজ করেন যার জন্য তিনি আমাদের বাড়িতে আসতে পারেন না? আর এতদিন পরে আসছে বলেই কি বাড়িতে এত আয়োজন করতে হবে? নাকি আমিও তো বাড়ির বড় মেয়ে, কই আমি বাড়িতে এলে তো এত আয়োজন করা হয় না? দেখো তিশা, এইভাবে কথা বলতে হয় না। তুমি আমার বড় মেয়ে আর এই বাড়ির বড় মেয়ে, সেটা সবাই জানে। আর সবাই কিন্তু তোমাকে অনেক আদরও করে, এটা তুমি অস্বীকার করতে পারো না। হ্যাঁ, আমি মানছি আর বলছিও যে সবাই আমাকে অনেক আদর করে, আরো ভালোবাসে। কিন্তু তাই বলে আমি যখন হোস্টেল থেকে বাড়িতে ফিরে আসি, কখনো তো আমার জন্য এইভাবে এত বড় করে আয়োজন করা হয় না। তিশা প্লিজ, তুমি এখন এখান থেকে যাও। আমাকে শান্তি মতো রান্না করতে দাও। আমি রান্নাটা শেষ করে ততক্ষণে হয়তো মেহমানরা চলে আসবে। এই কথা বলতে বলতেই তিশার আম্মু নিজের কাজে মনোনিবেশ করলেন। আর ইতিমধ্যেই তিনি বাড়ির বাইরে গাড়ির শব্দ শুনতে পেলেন, তাই তিনি তিশাকে বললেন, এই তো বাড়ির বাইরে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আমার মনে হয় তোমার বড় বাবু চলে এসেছে।
তুমি একবার বাইরে গিয়ে দেখে এসো। ঠিক আছে, আমি দেখছি। এই কথা বলে তিশা বাড়ির বাইরে চলে এলো আর বড় একটা গাড়ি দেখতে পেল, কিন্তু পরক্ষণেই তার চক্ষু চড়ক গাছ। কাছে থেকে প্রথমে একজন মধ্যবয়স্ক মহিলা বের হলেন, আর তারপর একটা যুবক, যাকে দেখে তিশা এতটা অবাক হয়েছে। চলুন দেখি। এসএমএসটা কি ব্যাপার? কি সমস্যা আপনার? আপনি আমাকে ফলো করতে করতে একদম আমার গ্রামের বাড়িতে পর্যন্ত চলে এসেছেন। সমস্যাটা কি আপনার? মানে আপনি কি বলছেন এসব? এটা তো আমার নানার বাড়ি। আমি ছোটবেলায় একবার এসেছিলাম, এরপর আর কখনোই আসা হয়নি। কিন্তু আপনি এই বাড়িতে কি করছেন? ওরে বাপরে, বাড়িওয়ালা নাই বাড়ি আর উড়াল পাখির বাহাদুরি। আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করছে কে আমি আর এখানে কি করছি। এতক্ষণ ধরে নেট আর তিশার কত কত শুনছিল নীলের আম্মু। এখন আর তিনি চুপ থাকতে পারলেন না, তাই তিনি তিশাকে বললেন, তিশা, এসব কি হচ্ছে? আমি তোমার বড় ফুপু, আমাকে তুমি চিনতে পারোনি? আর এটা তোমার ফুফাতো ভাই নীল, তার সঙ্গে তুমি এরকম ব্যবহার করছো কেন? ও, তুমি আমার বড় ফুপু। আসলে অনেক ছোটবেলায় তোমাকে দেখেছি, তাই তোমাকে চিনতে পারিনি। কিন্তু এই লোকটাকে আমি খুব ভালো করেই চিনি। এই লোকটার সঙ্গে আমার অনেক দিন ধরেই একটা বিষয় নিয়ে ঝামেলা চলছে। কিন্তু এই লোকটাকে কেন এখানে নিয়ে এসেছো বলবে? তিশা, প্লিজ মাথাটা ঠান্ডা করো। আর আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদেরকে আগে ভেতরে যেতে দাও, বিশ্রাম করতে দাও, তারপর তোমাকে সবকিছু খুলে বলা হবে। আচ্ছা ঠিক আছে বর, তুমি ভেতরে আসো। কিন্তু এই বদমাইশটা কি আমি ভেতরে অ্যালাউ করতে পারছি না। এই বদমাইশ থাকে এখান থেকে যেন চলে যেতে বলো। আরে তিশা, প্লিজ কুল ডাউন। তুমি না বললেও আমি এখান থেকে চলে যাব, কারণ আমি এখানে যে কারণে এসেছি সেটা মনে হয় হবে না, তাই আমি এখানে থাকবো না। নীল, তোমাকে আমি এখানে এত কথা বলতে বলিনি। প্লিজ চুপচাপ ভেতরে চলো, যা কথা বলার আগামীকাল সবার সামনে বলবে। তখন নীল আর তিশা কেউই কোনো কথা বলে না, চুপচাপ চুপ বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভিতরে এসে তিশা তার ছোট ভাই বোনদের নিয়ে গ্রামে ঘুরতে চলে গেল। আর এদিকে নীল রুমে একা একা বসে আছে। তখনই তিশার আম্মু সেখানে আসলো। ওরে বাবা নীলে, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছে, তোমাকে তো চিনাই যাচ্ছে না। আমি তোমার ছোট মামুনি, আমার কথা তোমার মনে আছে তো? আমার ছোট মামনি, কেমন আছো তুমি? সেই ছোটবেলায় তোমাদের দেখেছিলাম, এখন কি আর সেসব কথা মনে আছে বলো? হ্যাঁ, সে তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমার কি খবর? পড়াশোনা নিশ্চয়ই শেষ করেছো? চাকরি বাকরি কিছু কি করেছো? হ্যাঁ মামনি, এই তো 2 বছর হলো পড়াশোনা শেষ করেছি। আর পড়াশোনা করাকালীন সময় থেকেই তো আমি বাবার অফিসে কাজ করছি। আর এখন তো আলহামদুলিল্লাহ আমার কোম্পানি ভালো একটা পজিশনে আছে। যাই হোক, তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। আসলে আমি এতক্ষণ ধরে রান্নাঘরে ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সঙ্গে কথা বলতে আসতে পারিনি গো। যাই হোক, সবাই ফ্রেশ হয়ে এসো, আমি সবার জন্য খাবার তৈরি করেছি। সবাই একসাথে বসে রাতের খাবার খাবে, কেমন? বলতে বলতে দিশার আম্মু সেখান থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে তিশা নিজের রুমে এসে বসে আছে অনেকক্ষণ ধরে। সে কোনোভাবেই অঙ্কটা মেলাতে পারছে না। সে ফিরে আসে নিজের ফুফাতো ভাইয়ের সঙ্গে এত বড় একটা ঝামেলা করেছে। যাই হোক, সে তার সিদ্ধান্তে অটল, কোনোভাবে সিদ্ধান্ত বদলাবে না। সে যেটা করতে চেয়েছিল, শহরে ফিরে গিয়ে সে সেটাই করবে। সবাই ততক্ষণে খাবার টেবিলে চলে গেছে। তিশাকে না পেয়ে তার আম্মু তাকে ডাকতে এসেছে। কি ব্যাপার তিশা, সবাই খাবার টেবিলে চলে গেছে, তুই এখনো রুমে একা একা বসে কি আছিস কেন? কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে নাকি? শরীর খারাপ লাগলে আমাকে বল, আমি ওষুধ আনিয়ে দিচ্ছি। না আম্মু, সেরকম কোনো বিষয় নেই। আসলে আমি অন্য কিছু নিয়ে চিন্তা করছি, যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই না। যাই হোক চলো। বলতে বলতে তিশা তার আম্মুকে নিয়ে খাবার টেবিলে চলে গেল। যতক্ষণ খাবার খেয়েছে তিশা ততক্ষণ একটা কথাও বলেনি। আর অন্যদিন সে একাই খাবার টেবিল মাথায় তুলে রাখতো। তিশার এমন অবস্থা থেকে তার আম্মা আবার তাকে বলল, কি ব্যাপার তিশা, তোর কি হয়েছে? তুই আমাকে বল, তুই এভাবে চুপচাপ আছিস কেন? তুই তো কখনোই খাবার টেবিলে বসে এভাবে চুপচাপ থাকিস না। মামনি, তোমার মেয়ের কোনো কিছু হয়নি, আমি এখানে এসেছি সেটা সহ্য করতে পারছে না। না নীল,
আমার মনে হয় সেরকম কিছু না, কারণ তিশা খুবই ভালো একটা মেয়ে। আমার মেয়ে বলে বলছি না গো। তিশা সবার সঙ্গেই হেসে কথা বলে আর সবার সঙ্গে ভালো ব্যবহারও করে। তোমার সঙ্গে তো আর ওর কোনো শত্রু তাও নেই, তাহলে সে তোমার জন্য কেন এমন করবে? ইনফ্যাক্ট তোমার সঙ্গে হয়তো তার আজকের আগে কখনো দেখা হয়নি। সে তোমার মেয়েই ভালো জানে। যাই হোক, তবে আমার কিন্তু মনে হয় আরও একটা কারণ আছে। টেবিলে সবার চাইতে বেশি খাবার কিন্তু আমার পাতেই আছে। এটাতে ও হয়তো তোমার মেয়ের মনে হিংসা লাগতে পারে। আরে নীল, সেরকম কোনো বিষয় নয়। আমার মেয়েকে তুমি যতটা হিংসুটে মনে করছো, আমার মেয়ে আসলেই অতটা হিংসুটে নয় গো। তোমার বোঝার ভুল আছে, হয়তো তার ব্যক্তিগত কোনো সমস্যা হয়েছে। যাই হোক, তোমরা সবাই যার যার খাবারটা খেয়ে নাও, আর তিশার কি হয়েছে সেটা আমি পরে দেখে নেব। তখন কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের খাবারটা খেয়ে নিল। দিশা নিজের খাবার খেয়ে সোজা ছাদে চলে আসে, কারণ সে কোনোভাবেই নিজের অঙ্কটা মেলাতে পারছে না। ছাদের এক পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ গলা ঝাড়ি দিয়ে দিশার পাশে এসে দাঁড়ালো। কি ব্যাপার ম্যাডাম? শেষ পর্যন্ত আপনার ঠিকানা আর পরিচয় সব কিছুই তো পেয়েই গেলাম। তাহলে সেদিন আমার সঙ্গে এসব কিছু করে কী লাভ হলো? আপনি সব কিছু ইচ্ছে করেই করছেন, তাই না? দেখুন, আমি আমার পরিবারের বড় মেয়ে, আমার পরিবারের সবাই আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, ওইখান থেকে প্লিজ চলে যান। এখানে এমন কিছু করবেন না যাতে সবাই আমাকে খারাপ ভাবে। কিন্তু ম্যাডাম, আমি কি করব বলুন? আপনাকে যে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আপনাকে তো আমি ভুলে থাকতে পারবো না। আপনাকে তো আমার জীবনে লাগবেই। দেখুন, আমি আপনার এইসব কথা আর সহ্য করতে পারছি না। আপনি প্লিজ এই মুহূর্তে এখান থেকে চলে যান। তাছাড়া এটা শহর নয়, এটা গ্রামের বাড়ি, যে কেউ এখানে চলে আসতে পারে। আর বাড়ির কেউ যদি এইভাবে আমাকে একসঙ্গে দেখে তাহলে সন্দেহ করবে, আর বড় কোনো সমস্যা হতে পারে। কিন্তু এই সব কিছু আমি ঘটাতে চাই না। কিন্তু ম্যাডাম, আমি সেই সব কিছু নিয়ে চিন্তা করছি না। আমি চিন্তা করছি অন্য কিছু নিয়ে। আমার মা আমাকে অন্য কিছু বলে এখানে নিয়ে এসেছে। মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো আপনার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না, কাইন্ডলি একটু খুলে বলুন। মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো আপনার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না, কাইন্ডলি একটু খুলে বলুন। আমার মা আমাকে এখানে নিয়ে এসেছে আমার ছোট মামার মেয়ের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিতে। আর তাকে যদি আমার পছন্দ হয় তাহলে তার আর আমার বিয়ে। মানে আসাম, আপনি কি বলছেন? আপনি বুঝতে পারছেন তো? আপনার ছোট মামা মানে আমার বাবা, আর তার একমাত্র মেয়ে আমি, আর আমার সঙ্গে আপনার ইম্পসিবল। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে জল খান। হ্যাঁ, আমিও তো মনে মনে সেটাই ভাবছি। আমার ছোট মামার মেয়ে আপনি, আর আপনার সঙ্গে যদি আমার মা আমার বিয়ের কথাবার্তা বলে তাহলে তো মন্দ হয় না। দেখুন, আমি আপনাকে আপনার অতীতের কর্মকাণ্ডগুলো মনে করিয়ে দিতে চাইছিলাম না, কিন্তু তারপরও আপনার জন্য আমাকে বাধ্য হতে হলো। আপনি তো খুব ভালো করেই জানেন আপনার সঙ্গে আমার ঝামেলা চলছে, আর সেটা চলবেও, কারণ আপনার কারখানার জন্য আমাদের ভার্সিটির সকল স্টুডেন্টদের অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ তিশা, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি এটা ভালো করে জানি যে সেই ভার্সিটিতে তুমি আর বেশি দিন পড়াশোনা করবে না। ওখানে তোমার পড়াশোনা প্রায় শেষের পথে, আর 2-3 মাস আছে। এই 2-3 মাসের জন্য আমার সঙ্গে আর ঝামেলা বাঁধিও না। দেখো, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। আর এখন যখন জানতে পারলাম আমার মা তোমাকেই পছন্দ করে, তখন তো আমার জন্য এটা আরও প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ালো। দেখুন, আপনি মনে মনে যাই কিছু চিন্তা করেন না কেন, আমি বলবো এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আমি আপনাকে কোনোদিনও মেনে নেব না, প্রয়োজন হলে সারা জীবন চিরকুমারী থেকে যাব, কিন্তু আপনার মতো একটা বদমাইশ মার্কা ছেলেকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিশা, তুমি আমার ছেলেটাকে যতটা খারাপ মনে করছো, আমার ছেলেটা আসলেও অতটা খারাপ নয়। মূল কথা কি জানো, আমাদের কোম্পানিটা আমাদের নিজস্ব জায়গায়, আর এই জায়গাটা নীলের বাবা নিজের পরিশ্রমে টাকা দিয়ে কিনেছিল। তাই নীল এই জায়গাটা কোনোভাবেই বিক্রি করতে চায় না। তাছাড়া আরও একটা কথা, সেটা কি জানো, নীল অনেক পরিশ্রম করে আমাদের এই কোম্পানিটাকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তাই তার কোম্পানির কোনো ক্ষতি হোক সে চায় না।
কিন্তু ফুফি তাই বলে আমাদের ভার্সিটির এতগুলো স্টুডেন্টের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে কথা। তারা যদি ঠিকমতো পড়াশোনা করতে না পারে তাহলে তাড়াতাড়ি ভবিষ্যৎ কি হবে সেই কথা একবার চিন্তা করে দেখেছো? হ্যাঁ, সেটা আমি চিন্তা করে দেখেছি। তাই আমি এটাও ভেবেছি যে আমরা এবার বাড়িতে ফিরে আমাদের এই জায়গাটা বিক্রি না করে অন্য জায়গায় হস্তান্তর করা যায় কিনা সেই বিষয় চিন্তা করব। তাদের দুজনের কথোপকথনের মাঝখানেই হঠাৎ করে নীল বলে ওঠে, কিন্তু তুমি হঠাৎ করে এখানে আসলে কি করে? তুমি কি লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথাই শুনে ফেলেছো? হ্যাঁ, আমি তোমাদের কথা সবই শুনে ফেলেছি। যদিও তোমাদের কথা শোনার কোনো ইচ্ছে আমার ছিল না। আমার নিচে ভালো লাগছিল না, আকার দেখতে ইচ্ছে করছিল, তাই ছাদে আসছিলাম। আর সিঁড়ি দিয়ে আস্তে আস্তে তোমাদের কথা শুনছিলাম। আমি আসলে তোমাদের সব কিছু জানতে চাইছিলাম, তাই আড়াল থেকে কথাগুলো শুনলাম। আই এম সো সরি, প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও। আরে আম্মু, এভাবে বলতে হয় না। সত্য কখনো চাপা থাকে না। আজ না হোক কাল সেটা প্রকাশিত হতোই। তুমি যখন জেনে ফেলেছো তখন তো ভালোই হয়েছে। তোমার মনের ইচ্ছাটাই হয়তো পূরণ হতে চলেছে। কেন তুমি আমাকে বিয়ে করবে না কেন? আমাকে বিয়ে করতে সমস্যাটা কোথায়? সমাজে আমার যথেষ্ট মান মর্যাদা রয়েছে। অর্থ, বিত্ত, প্রাচুর্য যেটাই বলো না কেন, কোনোটার কমতি আছে? আবার তাহলে তুমি কেন আমাকে বিয়ে করবে না? দেখুন, ভার্সিটিতে যখন দেখা হয়েছিল তখন আপনিও আমাকে জানতেন না আর আমিও আপনাকে জানতাম না। আর এখন যেহেতু আপনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন, আশা করি আমার বিষয়ে সকল আপডেট আপনি পেয়ে যাবেন। আমি কারোর কাছে কৈফিয়ত দেওয়ায় একদমই পছন্দ করি না, সো আমার কাছ থেকে কখনো কৈফিয়ত নেওয়ার আশা করবেন না। এভাবেই তিশা আর নীল কথা কাটাকাটি করছিল। ততক্ষণে নীলের আম্মু ভিতরে চলে গেছে। আর দেখতে না দেখতে তিশার আম্মু সেখানে এসে উপস্থিত হলো। দুজনের কথা কাটাকাটি দেখে তিশার আম্মু বলল, কি ব্যাপার তিশা, কি হয়েছে? তোমরা দুজনে এইভাবে কথা কাটাকাটি করছো কেন? তোমাদের কথা আর বাচন ভঙ্গি দেখে তো মনে হচ্ছে তোমরা দুজনে ঝগড়া করছিলে। কি হয়েছে তোমাদের? কই আম্মু, না তো, কিছুই হয়নি। তুমি এখানে কেন আসলে? তুমি তো রান্নাঘরে কাজ করছিলে। আসলে আমি তোমার রুমে পানিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তুমি রুমে নেই। তুমি তো বলেছিলে তোমার শরীর খারাপ লাগছে, তাই আমি তোমার জন্য ওষুধ আনিয়েছিলাম, সেই জন্য দিতে গিয়েছিলাম। তোমাকে যখন রুমে না পেলাম ভাবলাম তুমি ছাদে এসেছো, তাই এখানে আসলাম তোমায় ডাকতে। তিশা তখন আর কোনো কথা না বলেই চুপচাপ নিজের রুমে চলে আসলো। আর তারপর ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়লো। মাঝ রাত দিকে যখন তিশার ঘুম ভাঙলো তখন সে অনুভব করলো কেউ একজন তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে অনেকটা ভয় পেয়ে গেল, কারণ সে ছোটবেলা থেকেই একা একা ঘুমায়। কাউকে সাথে নিয়ে ঘুমানোর অভ্যাস তার নেই। তাছাড়া কেউ কখনো তার অনুমতি ছাড়া তাহলে তাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে খেয়ে। তিশা তার বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে চাইল, কিন্তু সে কোনোভাবেই পেরে উঠল না। তখনই হঠাৎ কেউ একজন তার কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, আরে কি হয়েছে? তুমি এভাবে নড়াচড়া করছো কেন? নড়াচড়া করলে ঘুমানো যায় নাকি? কে আপনি? আপনি আমার রুমে এসেছেন কিভাবে? আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন কেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, তা না হলে কিন্তু আমি চেঁচামেচি করতে শুরু করব। সে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, আই ডোন্ট কেয়ার। তবে অনেক দিন বউকে ছাড়া একা একা ঘুমিয়েছি। এখন যেহেতু একেবারে শ্বশুর বাড়ি চলে এসেছি, তাই আর বউকে ছাড়া ঘুমাতে চাই না। তার মানে আপনি নীল ভাইয়া? আপনি আমার রুমে আসলেন কি করে? আর জানলেনই বা কি করে এই রুমে আমি থাকি? তাছাড়া সবচাইতে বড় কথা, আপনি আমার রুমে এসেছেন ভালো কথা, কিন্তু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন কেন? সরুন এখান থেকে, আমি সত্যি বলছি। এখন কিন্তু আমি চেঁচামেচি শুরু করব। বললাম তো, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তুমি একটা কথা মনে রেখো, আমি কিন্তু ছেলে মানুষ আর তুমি একটা মেয়ে মানুষ। ছেলেরা হাজার অপরাধ করলেও সেটা ধামাচাপা দেওয়া যায়, কিন্তু মেয়েদের বেলায় কিন্তু তা হয় না। তাই মান ইজ্জত কিন্তু তোমারই যাবে, আর আমার কিচ্ছু হবে না। তার মানে আপনি জেনে বুঝে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে সবকিছু করেছেন, তাই তো? প্লিজ, আমি আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, আপনি এখান থেকে চলে যান। বাড়ির কেউ দেখলে সমস্যা হবে। তাছাড়া আমাকে কেউ ভুল বুঝুক সেটা আমি চাই না। তাই শেষবারের মতো বলছি, এখান থেকে চলে যান। তুমি কি একটা কথা একবার বললে শুনতে পাও না? নাকি আমি তোমাকে কতবার বললাম আমি এখানেই থাকবো?
এখান থেকে কোথাও যাব না। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাইছো না। তুমি তোমার মতো করে বলে যাচ্ছ আমি এখান থেকে যেন চলে যাই। এসব কথা আর বলো না তো। চুপচাপ আমার দিকে ফিরে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো, অনেক ভালো ঘুম হবে। তিশা তখন খুব ভালোভাবেই বুঝতে পারলো যাই কিছু করুক না কেন নীলকে এখান থেকে সরানো যাবে না। আর এখন যদি সে এই বিষয়টা বাড়ির মানুষদের সঙ্গে শেয়ার করে তাহলে সবাই তাকেই ভুল বুঝবে, কারণ সব দোষ যে করে নন্দ ঘোষ। তাই সে চুপচাপ অপর পাশ ফিরেই শুয়ে পড়লো আর নীলকে বলল, এই যে মিস্টার, শুনুন, আপনি এখানে এসেছেন খুব ভালো কথা, কিন্তু সকাল হবার আগেই আপনি কিন্তু এখান থেকে চলে যাবেন, যাতে বাড়ির কেউ কোনোভাবেই কোনো কিছু টের না পায় যে আপনি সারা রাত আমার রুমে ছিলেন। যথা আজ্ঞা মহারানী, আপনার হুকুমের কোনো অন্যথায় হবে না। কিন্তু এখন আর কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন দেখি। আমি আপনাকে জড়িয়ে ধরে শান্তিতে একটা লম্বা ঘুম দিই। অতঃপর দিশা আর নীল দুজনেই ঘুমিয়ে পড়ল। এভাবেই কেটে গেল সেদিনের রাতটা। সকাল হতে না হতেই নীল তার নিজের রুমে চলে গেল, আর এদিকে তিশা সকালবেলা ঘুম থেকে উঠেই মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে গেল। হাঁটাহাঁটি শেষ করে প্রায় সকাল 8টার দিকে সে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে দেখে সবাই নাস্তার টেবিলে বসে তার জন্যই অপেক্ষা করছে। কি ব্যাপার তিশা, তোমার চাল চলন না আমার ঠিক ভালো লাগছে না। তুমি এবার বাড়িতে এসে কেমন যেন হয়ে গেছো। তুমি সেই সকালবেলা মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে গেলে আর এখন বাড়িতে ফিরে এলে। তুমি তো আগেও সকালে হাঁটতে যেতে, কখনোই তো এতটা লেট করতে না। তোমরা সবাই আমাকে নজরবন্দি করছো কিনা আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি হাঁটতে গেলাম আর কখন ফিরে আসবো সেটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? কি হয়েছে তোমাদের সেটা আমাকে বলবে? তোমার হাঁটতে যাও কিংবা তোমার বাইরে যাও নিয়ে আমাদের কারোরই কোনো মাথা ব্যথা নেই। শুধু সমস্যা এটাই, যেটা হলো তুমি যে এত সকালে বের হয়ে গেলে, ফিরে আসতে এত দেরি কেন হলো? এত দেরি কেন করলে তুমি? তোমার বাড়িতে ভালো লাগে না? সেরকম কোনো বিষয় নেই, আসলে আজকের সকালটা অনেক ভালো লাগছিল, তাই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম, আর সেখান থেকে ফিরে আসতেই দেরি হলো। এছাড়া অন্য কোনো বিষয় নয়। যাই হোক, তোমরা সবাই মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিলে। যাই হোক, সবাই নাস্তা শুরু করো। অতঃপর সবার নাস্তা খাওয়া শেষ হলো। নাস্তা শেষ করে সবাই ড্রয়িং রুমে এসে বসলো। তখনই নীলের আম্মু সবার সামনে কথাটা বললেন, এখানে পরিবারের সকলে উপস্থিত আছো, তাই আমি কথাটা বলে দিতে চাই। দেখো, তোমরা তো সবাই খুব ভালো করে জানো তিশাকে আমি ছোটবেলা থেকেই অনেক পছন্দ করি। আর তিশা এখন প্রাপ্তবয়স্ক হয়েছে। পছন্দ বলতে আমি কোনো কথাটা বলতে চেয়েছি সেটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আর আমার ছেলে নীল, সেও এখন সাবলিস হয়েছে, তাই আমি আর শুভ কাজটা ফেলে রাখতে চাই না। 1 মিনিট ফুফি, আমি আপনাকে তখনও বলেছি আর এখনো বলছি, আপনার ছেলের সঙ্গে সম্পর্কে আমার পক্ষে সম্ভব না, কারণ আপনার ছেলের মতো বদমাইশ এই জগতে দুটো আছে কিনা সন্দেহ। তিশা, তুমি আমার ছেলের বাইরের রূপটা দেখে যাও, ভেতরটা রূপটা দেখোনি। বাইরে সে অনেকটা কঠিন হলে ভিতরে কিন্তু অনেক ভালো মনের মানুষ। সে তোমায় অনেক ভালোবাসবে। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আপনাকে হয়তো আপনার ছেলে আমার বিষয়ে কিছু বলেছিল। ও, তার মানে তাহলে বিষয়টা আমি এতক্ষণে বুঝতে পেরেছি। তার মানে তুমি সেই মেয়ে যার প্রেমে আমার ছেলে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, আপনি একদমই ঠিক ধরতে পেরেছেন। আমি সেই মেয়ে যার প্রেমে আপনার ছেলে দিওয়ানা হয়ে আছে। তবে একটা কথা, শুধুমাত্র এই কারণেই আমি আপনার ছেলেকে বিয়ে করব না। তিশা, এতে কিন্তু আমাদের পরিবারের সকলেরই সম্মতি আছে, তাই আমি বলবো তুমি এটা মেনে নাও। কারণ তুমি আর নীল দুজনেই প্রাপ্তবয়স্ক। নিজেদের পছন্দকে গুরুত্ব দেওয়ার অধিকার তোমাদের রয়েছে। নীল তোমাকে পছন্দ করে, এখানে আমরা দোষের কিছুই দেখছি না। তাই আমরা সবাই তোমাকে বলবো তুমি নীলকে মেনে নাও। কারণ আমি এটা বুঝতে পারছি না, তোমরাও কেন এই ছেলের সঙ্গে সঙ্গে এরকম পাগলের মতো কথা বলছো বলো তো? এই ছেলেটার মাথায় সমস্যা আছে তাই এরকম কথা বলে। তা না হলে শহরের এমন নাম করা একজন বিজনেসম্যান হওয়া সত্ত্বেও একটা অজানা ভার্সিটি পড়ুয়া মেয়েকে কেন প্রপোজাল দিতে যাবে বলতে পারো? তোমাকে তার ভালো লেগেছে, সে তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই তোমাকে ভালোবাসার প্রপোজাল দিয়েছে। এখানে আমরা কেউ অপরাধ কিছু দেখছি না, তাই তোমারও এখানে অপরাধ খোঁজার অর্থ নেই। হ্যাঁ মামনি, আমিও তিশাকে এটাই বলছিলাম। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই ভালো লাগা ভালোবাসা সবার মতোই আসতে পারে। আর আমি যেহেতু তাকে ভালোবেসে ফেলেছি, তাই
তিশার উচিত আমাকে মেনে নেওয়া। হ্যাঁ নীল, তুমি একদম ঠিক কথাই বলেছ। তুমি কোনো চিন্তা করো না, তোমার মামা 2 দিনের জন্য একটু বাইরে গেছেন। তোমার মামা বাড়িতে আসলে আমি তোমার মামার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তোমার মামা পার্সোনালি তোমাকে অনেক পছন্দ করে। তাছাড়া তোমার সঙ্গে নিজের মেয়ে বিয়ে দিতে তোমার মামারও কোনো আপত্তি নেই। যেহেতু তুই এরকম বলছে, আমি তোমার মামাকে বলবো তিনি নিজে যেন তিশার সঙ্গে একবার কথা বলে নেন। ওকে মামনি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আর তিশা, তোমাকে বলি, আজ না হোক কাল, পরিবারের চাপে না হলেও তোমাকে আমি তুলে নিয়ে হলেও বিয়েটা কিন্তু করে ছাড়বো। তুমি আমার জেদ সম্পর্কে কিছুই জানো না। হাসালেন আপনি। আপনি নিজেকে কি মনে করেন বলেন তো? আপনি আমাকে জোর করে তুলে নিয়ে যাবেন আর তারপরে আমি আপনাকে বিয়ে করে ফেলবো? আপনি অ্যাডাল্ট, আমি কি অ্যাডাল্ট নই? আমার নিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি আমার নেই? বলতে বলতে তিশা সেইখান থেকে চলে গেল। তারপর চলে গেল আরও 2 দিন। ইতিমধ্যে তিশার বাবা বাড়িতে চলে এসেছেন। তিশার আম্মু তিশার বাবাকে সবকিছু খুলে বলেছে। সবকিছু শুনে তিশার বাবা তাকে নিজের রুমে ডাকে আর তিশাকে বলে, কি ব্যাপার মামনি, এসব আমি কি শুনছি? আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের ইচ্ছাকে তুমি এভাবে অসম্মান করবে, এটা তো তোমার কাছে আমরা কখনোই আশা করিনি। বাবা, এই ছেলেটাকে আমার পছন্দ নয়। তাছাড়া এই ছেলেটার সঙ্গে আমার বেশ কিছু ঝামেলা হয়েছে, তাই আমি এই ছেলেটাকে বিয়ে করতে পারবো না। তাছাড়া তোমরা যদি আমাকে একটা রিক্সাওয়ালার সঙ্গেও বিয়ে দাও তাতেও কোনো আপত্তি নেই। তুমি আমাদের একমাত্র মেয়ে, আমরা তোমাকে রিক্সাওয়ালার সাথে কেন বিয়ে দিতে যাব বলো? আমরা দেখে শুনে ভালো একটা ছেলের হাতেই তোমাকে তুলে দিতে চাই। আর সেই ছেলেটা হলো নীল। নীল শহরের শিক্ষিত, স্মার্ট আর স্ট্যাবলিশ একটা ছেলে। তার চাইতে ভালো উপযুক্ত ছেলে আমরা কোথাও তোমার জন্য পাবো না। বাবা, আমি তোমাদের আর কতবার বলবো এক কথা? আমার আর ভালো লাগছে না। আমি তোমাদেরকে কি করে বোঝাবো এই ছেলেটাকে আমি বিয়ে করব না? ব্যাস, ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারে তোমাদের দুজনের বিয়ে আমি দেখি তুমি কি করে বিয়ে না করে থাকতে পারো। আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। আমি এটাই দেখতে চাই তুমি তোমার বাবাকে কি করে মানুষের সামনে অসম্মান করো। বাবা, তোমাদের সকলের কি আসলেই মাথা খারাপ হয়ে গেছে নাকি? ইচ্ছে করে এসব কিছু করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদেরকে আমি বললাম যে এই ছেলেটাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তোমরা কেউই আমার কোনো কথাই শুনবে না। তোমরা তোমাদের মতোই বলে যাচ্ছ। কেন বলো তো? তুমি শুধুমাত্র একজন, আর আমাদের পরিবারের কথাগুলো সদস্য কারোর ইচ্ছাকে তুমি কোনো গুরুত্ব দিচ্ছ না। তাহলে তোমার কথাকে আমরা কেন উত্তর দিতে যাব বলো? আমরা তোমার সন্তান নাকি তুমি আমাদের সন্তান? বাবা, আমি কখনো অস্বীকার করিনি যে আমি তোমাদের সন্তান। আমি সবসময় এটা স্বীকার করি। আর এখনো পর্যন্ত তোমরা যা যা বলেছো আমি সব কিছু মেনে নিয়েছি। কিন্তু এই ছেলেটাকে বিয়ে, দেখো বাবা, বিয়ে সারা জীবনের বন্ধন, হুটহাট এভাবে করা যায় না। হুটহাট করে তোমাকে বিয়ে করতে আমরা কেউই বলছি না। আজ সবে রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আরও 4 দিন সময় আছে। এই 4 দিন তোমার সিদ্ধান্ত আর নিজেকে ঠিক করে নেওয়ার জন্য যথেষ্ট সময়। আর এর মধ্যেই বাড়ির সবাই তোমাদের দুজনের বিয়ের সমস্ত আয়োজন কমপ্লিট করবে। নীল মনে হয় এই কথাগুলো দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল। আর নিজের মামার এমন সিদ্ধান্তের কথা শুনে সে অনেক খুশি হয়ে রুমের ভিতরে প্রবেশ করে আর দৌড়ে গিয়ে তার মামাকে সালাম করতে করতে বলে, তাহলে আর কোনো সমস্যাই রইল না। এবার থেকে বাবা ছেলে দুজনে একসঙ্গে শ্বশুর বাড়িতে আসতে পারবো আর জামাই আদর দিতে পারবো। হ্যাঁ, সে তো তুমি হয়েছো তোমার বাবার মতোই ফাজিলের হাড্ডি একটা। যাও, এখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। আর হ্যাঁ, এই খবরটা এক্ষুনি তোমার বাবাকে ফোন দিয়ে জানিয়ে দাও, তিনি যেন কালকেই তোমার বোনকে নিয়ে আমাদের এখানে চলে আসে। ওকে মামা, ঠিক আছে। আমি এক্ষুনি বাবাকে ফোন দিয়ে বলে দিচ্ছি কালকেই যেন নিশুকে নিয়ে এখানে চলে আসে। আর একটা কথা সবার সামনে বলে দিচ্ছি, নিশু কিন্তু এখন বড় হয়েছে, তারও বিয়ের বয়স হয়েছে। তোদের বিয়ের পরপরই কিন্তু নিশুর জন্য পাত্র দেখা শুরু করতে হবে। আর নীল, তুই কি এ ব্যাপারে কিছু জানিস? নিশু কি কাউকে পছন্দ করে? সে ব্যাপারে আমি তোমাকে সঠিক কিছু বলতে পারবো না, তবে আমার মনে হয় এই যুগের মেয়ে তো প্রেম টেম না করে থাকতে পারে না। মনে হয় বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিছু একটা আছে। মাঝে মধ্যে ওনাকে বেলকনিতে দাঁড়িয়ে
ফোনে কারোর সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, সে সব কিছু পরে দেখা যাবে। তোমার বিয়ের পরপরই ওই ছেলেটার সম্পর্কে একটু ভালো করে খোঁজ খবর নিতে হবে আমাদের। একমাত্র ভাগ্নি বলে কথা, ছেলেটার সম্পর্কে না জেনে তোমার ওর হাতে আমার ভাগ্নিকে তুলে দিতে পারবা না। এই কথা বলতে বলতে সেদিনকার মতো আলোচনা শেষ করে যে যার যার মতো নিজেদের রুমে চলে গেল। এরপর পরের দিন বিকেল হতে না হতেই নিজের বাবা আর তার ছোট বোন সেখানে চলে আসে। তারা আসতে দেখে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। নীলকে সেখানে দেখতে না পেয়ে তার ছোট বোন দৌড়ে এসে বলতে থাকে, কংগ্রেচুলেশনস ভাইয়া, তোর ভালোবাসার পরিপূর্ণতা পেতে যাচ্ছে, এটা দেখেই ভালো লাগছে। আমাদের ভাবিটা করেই তাকে একেবারে আমি দেখি। তোর ভাবি মনে হয় নিজের রুমে আছে, সেখানে গিয়ে দেখা করে নে। তবে নজর লাগাস না, কিন্তু আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ বলে কথা। ফাজিলগুলোর ফাজলামো আর গেল না। মানুষ কি 10টা 5টা বিয়ে করে নাকি? আনিস, অনেক দূর থেকে এসেছিস, আগে ফ্রেশ হয়ে বিশ্রাম কর, তারপর এসব ফাজলামি। তোর মামি তোর জন্য পছন্দের অনেক খাবার বানিয়েছে, সেগুলো তো তোকে খেতে হবে নাকি? সত্যি বলছো? মামি আমার জন্য পছন্দের খাবার তৈরি করে রেখেছে, কিন্তু আমি কি কি পছন্দ করি সেগুলো মামি জানলো কি করে? তুমি নিশ্চিত মামিকে বলেছো আমি কি কি পছন্দ করি, তাই না? হ্যাঁ, জন্মের পরে প্রথমবার নানা বাড়িতে আসছিস, তাই তো তোর মা মনে খুশিতে খুঁটিয়ে তুই কি সব পছন্দ করিস না করিস সব কিছুই আমার কাছে জিজ্ঞাসা করেছিল, আর আমিও সব কিছু বলে দিয়েছি। তাই তোর মামুনি তোর পছন্দের সব কিছু রান্না করে রেখেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি তোর মামুনিকে বলছি তুই চলে এসেছিস। ওকে আম্মু, ঠিক আছে। তুমি মামনিকে বলো তাড়াতাড়ি আমার জন্য খাবার তৈরি করতে। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আমি দুঃখিত ভাইয়া, তোর একটা মাত্র বইয়ের সঙ্গে আমি এক্ষুনি দেখা করতে পারছি না, কারণ আমাকে আগে আমার পেট পুজো করতে হবে, তারপর লক্ষিন্দারের পুজো। কি বললি তুই? একটা থাপ্পড় মেরে তোর সব কটা দাঁত ফেলে দেবো বলে দিলাম। ততক্ষণে নীলের কথা আর কি শুনে নিশি ততক্ষণে উপরের গেস্ট রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই নিশি ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে। তার মামনি তাকে একটার পর একটা খাবার দিয়েছিল আর শেষ আবার করছিল। ওদের হাতের রান্না তার অনেক পছন্দ হয়েছে। মিশু খাবার খাচ্ছে, সেটা দূরে দাঁড়িয়ে থেকে নীল দেখছে। কি ব্যাপার ভাইয়া, তুই এইভাবে আমার খাবারের দিকে তাকিয়ে আছিস কেন? নজর লেগে যাবে তো, তারপর তো আবার আমার পেটে ব্যথা করবে। এটা গ্রাম, এখানে সহজে ডাক্তার পাওয়া যায় না, তখন তো আবার অসুবিধা হয়ে যাবে। একটা চট দিয়ে তোর সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। সব সময় ফাজলামো করিস তাই না? আমি তোর খাবারের দিকে নজর দিতে যাব কেন? আমি কি রাক্ষস নাকি? হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি তুই কিভাবে আমার খাবারের দিকে তাকিয়ে আছিস। যাই হোক ভাইয়া, কোনো চিন্তা করিস না, কয়েকদিন পর থেকে তুইও এইসব খাবার খেতে পারবি। তখন আমাদের আর সৌভাগ্য হবে না, কারণ তখন তুই একেবারেই জামাই হবি, আর তোর শাশুড়ি মা তোকে জামাই আদর করে খাওয়াবে। আরে এসব কি হচ্ছে? কি তোমরা কি এখনো ছোট বাচ্চা রয়েছো নাকি যে এরকম পড়ে পড়ে ঝগড়া করছো? আর নীল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি কি শুধু নিশুর জন্যই একার খাবার তৈরি করেছি নাকি? আমি অনেক খাবার তৈরি করেছি যেগুলো পরিবারের সবাই মিলে খেলেও বেঁচে যাবে। তুমিও এসে বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। ওকে মামনি, ঠিক আছে, তবে তুমি 2টো প্লেট আর রেডি করো। আমি তিশাকে ডেকেও আসছি, একা একা এত খাবার খেতে পারবো না। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। কথাটা বলেই তিশার মা একটু মুচকি মুচকি হাসতে থাকলেন, কিন্তু নীল সেদিকে লক্ষ্য না করেই উপরে চলে গেল আর তৃষাকে বলতে লাগলো, ও বউ, বউ, আমার খুব ক্ষুধা পেয়েছে। শাশুড়ি মা সবার জন্য অনেক মজার মজার খাবার তৈরি করেছে। নিশু এসেছে, সে একা একা খাচ্ছে, চলো না আমরা দুজন খেয়ে আসি। দেখুন, এসব ফাজলামো আমার আর সহ্য হচ্ছে না। আপনি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হন। তার মানে তুমি নিজের ইচ্ছায় আমার সঙ্গে খাবার খেতে যাবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাকে কিভাবে খাবার টেবিলে নিয়ে যেতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে, আর আমি
সেই পদ্ধতি অবলম্বন করছি। কথাটা বলেই নীল তিশাকে টান দিয়ে কোলে তুলে নিল আর তিশা নিচে নামার জন্য লাফাতে শুরু করলো। কিন্তু একটা পুরুষ মানুষের শক্তির কাছে একটা মেয়ে মানুষের শক্তি তো কিছুই না। তাই নীল খুব সহজেই তিশাকে নিয়ে নিচে চলে গেল। তিশাকে কোলে করে নিচে নামছে এটা দেখে নিশু হাসতে হাসতে বলে, ভাইয়া এখনো বিয়েটা হলো না, আর এখনই বইয়ের জন্য এত দরদ উথলে উথলে পড়ছে। বিয়ের পর আল্লাহ জানে কি হয়। তুই সবসময় এত কথা কেন বলিস বলতো? তোর কি এত কথা না বললে ভালো লাগে না নাকি? খেতে বসেছিস, চুপচাপ খাবার শেষ কর। আমার বিষয়ে তোকে মাথা ঘামাতে হবে না। আমি তোকে মাথা ঘামানোর কথা বলিও নি। সেটা বলে হয় নাকি? তুমি আমার একটা মাত্র ভাই, আর তোমার বিষয়ে যদি আমি কথা না বলি তাহলে কে কথা বলবে বলো? নীল তখন নিশুর কথায় কোনো উত্তর না দিয়ে তিশাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তিশা খাবার খেতে চাইছিল না, কিন্তু সে তিশাকে জোর করেই খাবার খাওয়াবে। তোমাকে আমি কত করে বললাম আমার এখন ক্ষুধা নাই, আমি একটু আগেই খাবার খেয়েছি, এখন আমি খাবার খেতে পারবো না, তারপরও তুমি আমার সঙ্গে কেন এরকম করছো? তুমি কখন খাবার খেয়েছো সেটা আমি খুব ভালো করে জানি, তাই আমার সঙ্গে ফাইজলামো করতে এসো না। আমি তোমাকে এখন খাবার খেতে বলেছি, তার মানে এখন তোমাকে খাবার খেতেই হবে, আর এটাই শেষ কথা। আমি দ্বিতীয় কোনো কথা শুনবো না। এই কথা বলে নীল তিশার মুখে একটার পর একটা লোকমা তুলে দিতে থাকে, আর তিশা কোনো উপায় অন্তর না পেয়ে সেগুলো গিলতে থাকে। ভাবি তোমাকে একটা কথা বলি, তোমাদের বিয়ের সমস্ত শপিং কিন্তু আমি আমার নিজের হাতে করব। এটা আমার অনেক দিনের স্বপ্ন। আমার একটা মাত্র ভাইয়া, আর তার বিয়ের সমস্ত কেনাকাটা আমি নিজের হাতেই করব। এটা আবার বলার কি আছে? তোমার ইচ্ছে তুমি করবে, তোমাকে বাধা দেওয়ার কেউ নেই তো। তাছাড়া তিশার বিয়ে যদি তোমার ভাইয়ের সঙ্গে না হয় অন্য কারোর সঙ্গে হতো তাহলে হতো আমি তোমাদেরকে দাওয়াত করে আনতাম, আর তিশার বিয়ের সমস্ত কেনাকাটা তোমাদেরকে নিয়েই করতাম। একদমই না, আমি কিন্তু তোকে শপিংয়ে নিয়ে যাব না। আমার বউয়ের জন্য সমস্ত জিনিস আমি আমার পছন্দ মতো কিনবো, সেখানে আর কারোর কোনো হাত থাকুক সেটা আমি চাই না। তাহলে আমাদেরকে ফোন করে এখানে আসতে বলেছিলিস কেন? তোর বিষয় এটা তুই সেরে নিলেই পারতি। আমাদের তো এখানে কোনো প্রয়োজনই নেই, আমরা এখান থেকে চলে যাই। তোর বিয়ে তুই একাই কর। হ্যাঁ আছি, তুই চলে যেতেই পারিস। তোকে আমরা আটকে রেখেছি নাকি? তোকে আটকে রাখার কোনো ইচ্ছে আমাদের নেই। তুই চাইলে এক্ষুনি চলে যেতে পারিস, নো প্রবলেম। তোদের ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। তোরা এবার চুপ কর। দুটো সেই ছোটবেলা থেকেই ঝগড়া করতে করতে বড় হয়েছিস, এখনো তোদের বিয়ের বয়স হয়েছে, তারপরে তোরা ঝগড়া করা ছাড়া থাকতে পারিস না। কি করব তুমি বলো? তোমার মেয়ের সঙ্গে ঝগড়া না করলে তোমার যে পেটের ভাত হজম হয় না। আচ্ছা ঠিক আছে নিশু, সরি, এমনি মজা করে তোকে কথাটা বললাম। তুই কিন্তু আবার এই কথাটা সিরিয়াসলি নিস না। এরপর যে যার যার মতো খাওয়া দাওয়া শেষ করে নিজেদের রুমে চলে গেল। আর এদিকে নীল আর তিশা দুজনের নতুন প্রেমে হাবুডুবু কাচ্ছে। সেদিন বিকেলবেলা বাগানে বসেছিল তিশা, এমন সময় নীল সেখানে উপস্থিত হয়। কি ব্যাপার তিশা, তুমি এখানে একা একা বসে আছো কেন? আমি সারা বাড়ি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে এলাম। কেন আমাকে এত খুঁজতে হবে কেন? আমি তো দেখলাম তুমি ঘুমাচ্ছিলে, তাই একা একা ভালো লাগছিল না, সেজন্য বাগানে এসে বসলাম। তাছাড়া আমি প্রকৃতি খুবই ভালোবাসি, প্রকৃতি দেখতে খুব ভালো লাগে, তাই বাগানে বসে বসে গাছপালা আর আকাশ দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন চলো তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখি। আমার না গ্রামের মেঠো পথে কারো হাত ধরে অনেক দূর হেঁটে যাওয়ার অনেক দিনের ইচ্ছা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ইতিমধ্যে গ্রামের সবাই জেনে গেছে কিছুদিনের মধ্যেই তোমার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে, আর বিয়ের আগেই তোমাকে নিয়ে আমি গ্রামে ঘুরতে বের হব। এটা গ্রামের মানুষ ভালোভাবে দেখবে না। দেখো তিশা, মানুষ কে কি বললো না বললো সেসব কিছু আমি কোনোদিনই চিন্তা করি না, আর কখনো করব বলেও মনে হয় না। আমার যখন ভালো লাগে, যখন আমার যেটাকে উপযুক্ত বলে মনে হয়, আমি তখন সেটাই করি। বুঝতে পেরেছো? আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, কিন্তু তুমি শহরে বড় হয়েছো, আর এটা গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে এইসব কিছু চলে না। এই কথা বলে তিশা সেখান থেকে চলে গেল। তখন নীল আর জিদ করলো না, কারণ তিশা যদি আবার উল্টে বসে থাকে, বিয়ে করতে অসম্মতি জানায়, তখন কি হবে।
এদিকে দেখতে দেখতে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত আয়োজন শেষ। নাজে নীল আর তিশার বিয়ে সকাল থেকেই বাড়িতে উৎসবমুখর পরিবেশ। পরিবারের সবাই অনেক আনন্দ করছে। দেখতে দেখতে দুপুরের মধ্যেই বিয়ের সমস্ত কাজ শেষ হয়ে গেল। এবার বিদায় নেওয়ার পালা। তিশার মা অনেক কান্না করছে। দেখতে দেখতে কিভাবে যে সেই ছোট্ট মেয়েটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। আজ নাকি তার বিয়ে, সে আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে, এটা ভাবতেই খুব কষ্ট লাগছে। আম্মু, তুমি যদি এভাবে কান্না করো তাহলে কিন্তু আমি শ্বশুরবাড়িতে যাব না বলে দিলাম। তোমাদেরকে ছেড়ে ওখানে থাকতে আমার একদমই ভালো লাগবে? সেটা তোমরাই বলো না। শহর থেকে ভার্সিটিতে পড়াশোনা করেছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন থেকে তো পার্মানেন্টলি শহরেই থেকে যেতে হবে। আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া বলো? এভাবে বলতে হয় না মা, আমরা মেয়ে মানুষ, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, আমাদেরকে সারা জীবন বাপের বাড়িতে থাকতে হয় না, বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়, এটাই আমাদের জীবন। একটা কথা বলি, মনে রেখো, তোমার ফুপু ছোটবেলা থেকে কিন্তু অনেক আশা আর স্বপ্ন নিয়ে তোমাকে বাড়ির বউ করে নিয়ে যাচ্ছেন। আমি তোমার কাছ থেকে এটা আশা করব যে তুমি কখনোই তোমার ফুপু কিংবা তোমার শ্বশুর বাড়ির কারোর মনে কোনো কষ্ট দেবে না। ঠিক আছে আম্মু, তোমরা কোনো চিন্তা করো না। তোমরা সবাই শুধু আমার জন্য দোয়া করো যেন আমি সব কিছু সামলে থাকতে পারি, যেন কখনো আমাকে এমন কিছু করতে না হয় যাতে আমার পরিবারের মানসম্মান ক্ষুণ্ণ হয়। বলতে বলতে পরিবারের সকলের কাছ থেকে বিদায় নিয়ে তিশা রওনা দিল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। নীলের বাবা মা অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছিল, আর এসে তারা বাড়িটাকে একটু পরিপাটি করে নিল, কারণ বাড়িতে নতুন বউ আসছে বলে কথা। নতুন বউকে নিয়ে বাড়িতে পৌঁছার আগেই তাদের সমস্ত কাজ শেষ হয়ে গেল। যতক্ষণের নির্দেশাকে নিয়ে বাড়িতে পৌঁছেছে ততক্ষণে সবাই একদম তৈরি হয়ে আছে তিশাকে বাড়ির নতুন বউ হিসেবে বরণ করে নিতে। নীল আর তিশা বাড়িতে আসতেই তাদেরকে বরণ করে নেওয়া হলো। তখন নীলকে বলা হলো, নীল, তিশাকে তুমি তোমার কোলে তুলে নাও, তারপর একদম বেডরুমে নিয়ে যাও। আম্মু, এসব তুমি কি বলছো? এখানে পরিবারের সবাই রয়েছে, সবার সামনে তুমি নিজের ছেলেকে এমন কথা বলতে পারলে? তোমার একটুও লজ্জা করছে না? লজ্জা করবে কেন? আমি কি ভুল কোনো কথা বলেছি নাকি? আমি যেটা বলেছি সেটা সঠিক কথাই বলেছি। এটা একটা রিচুয়ালস। এই নিশু, তুই সব সময় এত বেশি কথা বলিস কেন বলতো? আমার বউকে আমি কোলে তুলবো নাকি কাঁধে তুলে ঘরে নিয়ে যাব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তাতে কেউ হস্তক্ষেপ করুক এটা আমি কখনোই চাই না, এটা তুমি খুব ভালো করে জানিস। তোর মতো নির্লজ্জ বেহায়া একটা মানুষের সঙ্গে কথা বলাই যে অনর্থক, এইটা আমার আগেই বোঝা উচিত ছিল। যাই হোক, তোর ইচ্ছে, তোর বউকে তুই যেভাবে ইচ্ছে সেভাবেই নিয়ে যা, আমাদের কোনো আপত্তি নেই। এবার তো তুই খুশি? হ্যাঁ অবশ্যই, একবার নয় 100 বার বউ। আমার লাইফ, আমার ডিসিশনও আমার। এই কথা বলে নীল সঙ্গে সঙ্গে তিশাকে কোলে তুলে নিল। তিশাকে নিয়ে যেই না সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখনই তিশা নীলের কানে খট করে একটা কামড় মেরে দেয়। ও মা গো, বাবা গো, মরে গেলাম গো, এইভাবে কেউ কামড় দেয়? তুমি পারলে আমার সঙ্গে এটা করতে। কই, আমি আবার কি করলাম? আমি তো কিছু করেছি বলে আমি জানি না। তুমি শুধু শুধু এভাবে চেঁচাচ্ছ কেন? আমি শুধু শুধু তোমার সঙ্গে চেঁচাচ্ছি তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি চলো আমার সঙ্গে, তারপর রাতে তোমাকে মজা দেখাবো। আজ তো আমাদের বাসর রাত, এটা মাথায় রেখো। বলতে বলতে নীল তিশাকে কোলে নিয়ে রুমে চলে গেল, আর তারপর তিশাকে বিছানায় বসিয়ে দিয়ে সে ফ্রেশ হতে চলে গেল। এভাবে দেখতে দেখতে রাত প্রায় 11টার মতো বেজে গেছে। তিশা আর নিশু দুজনে একসঙ্গে রুমে বসে গল্প করছিল। এমন সময় সেখানে নীল আসে। কি ব্যাপার নিশু, তুই এখানে কেন? এখানে কি করছিস? আর তোকে আমার রুমে আসার পারমিশন কে দিয়েছে? দেখ ভাইয়া, এই বাড়িতে তোর যতটুকু অধিকার আমারও ঠিক ততটুকু অধিকার। আমি চাইলে এবার যে কোনো রুমে নির্দ্বিধায় যেতে পারি। এখানে আমার আবার পারমিশন নেওয়ার কি আছে? তাছাড়া নতুন ভাবির সঙ্গে বসে একটু গল্প করছি, তাতে তোর কি সমস্যা হয়েছে? আমার কি সমস্যা হয়েছে সেটা কি নতুন করে বলতে হবে নাকি? আজ আমাদের বাসর রাত, সেটা কি তুই ভুলে গেছিস নাকি? চুপচাপ এক্ষুনি রুম থেকে বের হয়ে যা, তা না হলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, কিছু খারাপ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই তো রুম থেকে চলে যাচ্ছি। তোর রুমে থেকে তোর বকবকানি শোনার কোনো ইচ্ছে আমার নেই, বুঝতে পেরেছিস? তো ভিউয়ার্স, আমার বোন
আমার রুম থেকে বের হয়ে চলে গেল। আপনারাই কেন রয়ে গেলেন কেন? নাকি আমি আমার বউয়ের সাথে কিভাবে রোম্যান্স করি সেগুলো দেখার শখ হয়েছে? ওইসব কিছু কিন্তু একদমই ভালো কাজ নয় ভিউয়ার্স। তাই বলছি কি, আপনারা চলে যান, আমি আমার বউয়ের সঙ্গে রোম্যান্স করি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভালোবাসার গল্পে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।